এমন তো নয় যে এই পুরো ব্যাপারটা আমাকে লক্ষ্য করেই করা হয়েছিল। ক্লাইন মোরেত্তি আতঙ্কিত হল এবং সে তৎক্ষণাৎ অস্বাভাবিকভাবে সজাগ হয়ে গেল। অনুরূপ বেশ কিছু অভিজ্ঞতা থাকার কারণে তার মনে সবসময় একটা তাড়া খাওয়ার ভীতি কাজ করল। এটা আসলেই সম্ভব। আমি ওরাভি দ্বীপে পৌঁছানোর এবং আমার একগুচ্ছ পরিকল্পনা শুরু করার ঠিক সেই মুহূর্তেই মাদার ট্রি অব ডিজায়ার স্বপ্নের মাধ্যমে ফ্লাইট ক্যানোকে একটি বার্তা পাঠিয়েছিল। বিল্ড ব্র্যান্ডোর সাথে আমার দেখা হওয়ার প্রথম দিনটাই ছিল সেই দিন যেদিন ন্যাচারিজম সেক্ট সেই বিকল্প ভবঘুরে লোকটাকে অতিভোজনে মারার আচারটি আয়োজন করেছিল। যদি তারা অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে নিশানা করতে চাইল, তবে পরিকল্পনায় এটা নিশ্চিত করার প্রয়োজন ছিল যেন কোনো বিকল্প লোকের অভাব না ঘটে এবং সে তার প্রস্থান গোপন করার জন্য বাড়তি কোনো সাহায্যকারী বা অন্য কোনো উপায় খুঁজে পেল না। কিন্তু স্পষ্টতই এই বিষয়টি নিশ্চিত করা সম্ভব হল না। আমার জড়িয়ে পড়াটাই এর প্রমাণ। যদি লক্ষ্য আমিই হয়ে থাকি, তবে আগের সমস্যাটার ব্যাখ্যা পাওয়া গেল। ক্লাইন তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করল এবং বিষণ্ণ মুখে ফ্লাইটের দিকে তাকাল। এই তত্ত্বের সাথে সাথে তার মনে আরও কিছু প্রশ্ন জাগল। কিন্তু তারা কিভাবে নিশ্চিত হয়েছিল যে বিল্ড আমার কাছেই আসবে? গার্মেন্টস প্যারো যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, এই খবরটি ভাইস অ্যাডমিরাল এইলমেন্ট ট্রেসির মাধ্যমে ছড়িয়েছিল। এটি এমন একটি বিষয় ছিল যা মাদার ট্রি অব ডিজায়ারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অবশ্যই অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই খবরটি ছড়িয়ে পড়া এবং ওরাভি দ্বীপে আমার পা রাখাটাই মাদার ট্রি অব ডিজায়ারকে দিয়ে সেই বার্তাটি পাঠানো এবং এই পরিকল্পনাটি শুরু করিয়েছিল। কিন্তু সে কেন আমাকে কলুষিত করতে চাইল? রোজ স্কুল অব থটের সাথে আমার শত্রুতা এমন পর্যায়ে পৌঁছাল না যা কোনো অশুভ দেবতার মনোযোগ আকর্ষণ করতে পারল। আমি কেবল মিস শ্যারন এবং ম্যারিকের সাথে মিলে একটি সিকোয়েন্স 5 রেথ, একটি সিকোয়েন্স 6 জম্বি এবং একটি সিকোয়েন্স 7 ওয়েরউলফ হত্যা করেছি, আর তাদের কাছ থেকে স্কারলেট লুনার করোনা এবং বায়োলজিক্যাল পয়জন বটল ছিনিয়ে নিয়েছি। অ্যাডমিরাল অফ ব্লাডের বিরুদ্ধে আমার শিকার অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এটি কেবল একটি চিন্তাই ছিল যা কখনো কাজে রূপ নিল না। একমাত্র যে ঘটনাটি ঘটেছিল তা হল স্টিল মাভেতিকে হত্যা করা। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো সেন্টের মনোযোগের সীমাও ছাড়িয়ে গেল না। আমার মধ্যে কি বিশেষ কিছু ছিল যা এই দ্বীপে পা রাখা মাত্রই মাদার ট্রি অব ডিজায়ারের আভা দিয়ে তৈরি কোনো বস্তুর সাথে অনুরণিত হল? কিন্তু ব্যাকলোন্ড বা টিঙ্গেন সিটিতে অন্যান্য দেবতাদের রেখে যাওয়া হোলি আর্টিফ্যাক্টস আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করল না। তাছাড়া আমি ধূসর কুয়াশার ওপরে এই বিষয়টি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি এবং বার্তা পেয়েছি যে সেই ভবঘুরের মৃত্যু ছিল সম্পূর্ণ একটি কাকতালীয় ঘটনা। এটি কোনো কিংবদন্তি প্রাণী বা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট দ্বারা সাজানো ছিল না, কিন্তু এর ফলাফল ভিন্ন রূপ নিল। এটাই কি প্রথমবার যখন ধূসর কুয়াশার ওপরের ভবিষ্যদ্বাণী প্রকৃত অর্থে বাধাগ্রস্ত হল? আমার পক্ষে বোঝাও সম্ভব হল না যে এটা বাধাগ্রস্ত হয়েছিল। সবচেয়ে গুরুতর সমস্যাটি আবিষ্কার করার সাথে সাথে ক্লাইনের চিন্তাভাবনা থমকে গেল। অতীতে যখন 008-এর ঘটনা ঘটেছিল, তখন সে কেবল একটি অকার্যকর বার্তা পেয়েছিল, কোনো বাধাগ্রস্ত ফলাফল সে লাভ করল না। তাহলে এটা কি এমন এক শক্তি যা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্টের ক্ষমতাকেও ছাড়িয়ে গেল? মাদার ট্রি অব ডিজায়ার কি নিজেই ব্যক্তিগতভাবে এই বিষয়টিতে বাধা দিল এবং সে নিজেই কি একজন প্রকৃত দেবতা? কিন্তু 7 জন দেবতার পক্ষে বাস্তব জগৎকে প্রভাবিত করা অত্যন্ত কঠিন ছিল। এর জন্য নিশ্চিতভাবেই কোনো নির্দিষ্ট আচার অনুষ্ঠানের প্রয়োজন হল। হ্যাঁ, আমি ধূসর কুয়াশার ওপরে অ্যামিরিয়াস সেজে অভিনয় করার ঝুঁকি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি এবং এই বার্তা পেয়েছি যে এটি একটি গ্রহণযোগ্য ঝুঁকি ছিল। ফলাফলটি পরিস্থিতির অগ্রগতির সাথে হুবহু মিলে গেল। তার মানে এটি কোনো বাধার মুখে পড়ল না। ক্লাইন বিষয়টি নিয়ে যত বেশি ভাবল, সে তত বেশি বিভ্রান্ত হল। সবচেয়ে অবদ্ধ বিষয়টি ছিল যে যদি কলুষতার লক্ষ্য সে নিজেই হয়ে থাকে, তবে কেন সে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হল না এবং এর পরিবর্তে তুলনামূলক সহজ উপায়ে সমস্যার সমাধান করে ফেলল? এটি মাদার ট্রি অব ডিজায়ারের পুরো আয়োজনকে একটি তামাশার মতো বানিয়ে দিল। মনে এই ভারী চিন্তা নিয়ে ভাবার সময় ক্লাইন প্রায় ফ্লাইটকে পিষে ফেলল। সে তার অনুমান যাচাই করার জন্য আবার জিজ্ঞেস করল। সে অবাক হয়ে দেখল যে গত 1 সপ্তাহে ন্যাচারিজম সেক্ট মাদার ট্রি অব ডিজায়ারের কাছে কোনো ভবিষ্যদ্বাণী বাধাগ্রস্ত করার জন্য কোনো আচার অনুষ্ঠান আয়োজন করল না। তারা এই কাজের ব্যর্থতা নিশ্চিত করার জন্য কোনো বিশেষ ব্যবস্থাও গ্রহণ করল না। অদ্ভুত। ক্লাইন একটি সোনার কয়েন বের করল এবং চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য সেটি ওপরে ছুঁড়ে মারল। ভবিষ্যদ্বাণী ছাড়াও সে প্রায় নিশ্চিত ছিল যে ফ্লাইট কোনো মিথ্যা কথা বলছিল না। প্রথমত, লোকটি ইতিমধ্যেই মানসিক ভেঙে পড়ার দ্বার প্রান্তে ছিল, যার ফলে তার পক্ষে কোনো যুক্তিসঙ্গত গল্প বানিয়ে বলার ক্ষমতা ছিল না। দ্বিতীয়ত, ফ্লাইটের উত্তরগুলো যুক্তি মেনে চলছিল, যা ক্লাইনের নিজের মনে লুকিয়ে রাখা সত্যগুলোকে পুরোপুরি নিশ্চিত করল। সোনার কয়েনটি তার খোলা হাতের তালুতে এসে পড়ল। রাজার প্রতিকৃতিটি ওপরের দিকে ছিল, যা একটি ইতিবাচক উত্তরের ইঙ্গিত দিল।
ভবিষ্যদ্বাণীর ফলাফলের সাথে মিলিয়ে ক্লাইন অবশেষে নিশ্চিত হল যে ফ্লাইট মিথ্যা বলছিল না। তার বিভ্রান্তি সাময়িকভাবে চেপে রেখে সে আবারও ফ্লাইটের দিকে তাকাল। সে হাসিমুখ না রেখেই জিজ্ঞেস করল, অতীতে তুমি এমন কি কি কাজ করেছ যা রাজ্যের আইন বা সমাজের নৈতিকতাকে লঙ্ঘন করেছিল? ফ্লাইট কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল এবং মনে হল তার মানসিক অবস্থা মুহূর্তের মধ্যে কিছুটা উন্নত হল। তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের বিরুদ্ধে তার চক্রান্তই ছিল সবচেয়ে বড় অপরাধ, যা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি ক্ষিপ্ত করতে পারল। বাকি সবকিছুই ছিল খুবই তুচ্ছ এবং একজন ডেমিগডের নিজের সময় ও শক্তি নষ্ট করার মতো কোনো গুরুত্বই তা পেল না। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে সাধারণ বিষয়ে আলোচনা চলে আসার অর্থ দাঁড়াল যে সে হয়তো একটি ভালো পরিণতির মুখ দেখল। ফ্লাইট নিজের মুখে একটি মৃদু হাসি চেপে রাখতে পারল না এবং সে তাড়াহুড়ো করে বিবরণ দেওয়া শুরু করল। আমি একবার এক পরিবারের সম্পত্তি দখল করার জন্য সারা রাত ধরে তাদের উপর নির্যাতন করেছি এবং হত্যার পর তাদের বনের মধ্যে ফেলে এসেছি। তারপর আমি জাল দলিলপত্র ব্যবহার করে সফলভাবে প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করেছি। আমি ইচ্ছাকৃতভাবে অনেক বিশ্বাসীকে তাদের লালসায় প্ররোচিত করেছি এবং দেখেছি কিভাবে তাদের সেই কাজের পরের শূন্যতা আর অনুশোচনা তাদের ধীরে ধীরে মাদার ট্রি অব ডিজায়ারের সার হওয়ার দিকে এগিয়ে নিয়ে গেছে। আমি অনেক নারীকে তাদের প্রাকৃতিক প্রবৃত্তি অনুসরণ করার জন্য প্রতারিত করেছি, যেখানে বাহানা ছিল যে আত্মারা তাদের মুক্তি দেবে, আর এভাবে আমি তাদের ভোগ করেছি। যারা এই ধর্ম ত্যাগ করার চেষ্টা করেছে, আমি সেই বিশ্বাসীদের ওপর নির্যাতন চালিয়েছি এবং তাদের শরীরের প্রতিটি প্রসারিত অংশ কেটে ফেলেছি। সে কোনো সত্য গোপন করার কথা না ভেবেই তার প্রতিটি পাপের কথা বর্ণনা করল। যা শুনল তা শুনে ক্লাইনের মনে চরম অবিশ্বাস জন্মাল। কোনো মানুষ যে এই পর্যায় পর্যন্ত অশুভ হতে পারে তা সে কখনোই কল্পনা করল না। ফ্লাইট যখন তার অতীতের পাপগুলোর কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উঠছিল, তখন সে দেখল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস কোনো অভিব্যক্তি ছাড়াই উঠে দাঁড়াল এবং টেবিলটি ঘুরে তার সামনে এসে দাঁড়াল। অ্যাডমিরাল তখন তার বাম হাতের তালু ওপরে তুলল। সেই বাম হাতের তালুর মাঝখানে একটি ভয়ানক মুখ ভেসে উঠল, যা থেকে বরফ শীতল, সাদা এবং ভৌতিক দাঁতের দুটি কাল্পনিক সারি দৃশ্যমান হল। না না, একটি তীক্ষ্ণ এবং আতঙ্কিত চিৎকার ঘরের মধ্যে দীর্ঘ সময় ধরে প্রতিধ্বনিত হল, যতক্ষণ না সেখানে নীরবতা নেমে আসল। কিছুক্ষণ পর ক্লাইন নিচু হয়ে ধূসর সাদা আলোর একটি দলা তুলে নিল, যা দেখতে একটি সংকুচিত মস্তিষ্কের মতো ছিল। এটি ছিল একজন লুনাটিকের বিয়ন্ডার বৈশিষ্ট্য। দুর্ভাগ্যবশত এখানে নিয়ে আসার আগেই ফ্লাইটের দেহ তল্লাশি করা হয়েছিল। সে কোনো নগদ টাকা বা মূল্যবান জিনিসপত্র ফেলে গেল না। ক্লাইন তুড়ি বাজাল এবং কাপড়ের অবশিষ্ট অংশগুলোতে আগুন ধরিয়ে দিল। সে যখন তার বাম কাঁধের দিকে তাকাল, যা নিরাময় হতে শুরু করেছিল, তখন সে টেবিলের পেছনে বসল এবং লাল আগুনের শিখার মাঝে চুপচাপ বসে রইল। একবার সব চিহ্ন মুছে যাওয়ার পর সে ঝুলন্ত দড়ি ধরে টান দিল, যার ফলে বাইরের ঘণ্টাটি বেজে উঠল। লুয়ান ঘরের ওপরের নিষেধাজ্ঞা তুলে নিল এবং ভেতরে প্রবেশ করল, আর সহজাতভাবেই প্রতিটি কোণ লক্ষ্য করল। প্রহরী এবং ঘাঁটির কর্মীদের নির্দেশ দাও যেন তারা ওরাভি পুলিশের সাথে সহযোগিতা করে ন্যাচারিজম সেক্টকে নির্মূল করে। সবচেয়ে ভালো হয় যদি কোনো সূত্র খুঁজে পাওয়া যায়, এবং রোজ স্কুল অব থটের কয়েকজন সদস্যকে ধরা সম্ভব হয়। ক্লাইন গম্ভীরভাবে আদেশ দিল। জি মহামান্য, লুয়ান বিনীতভাবে উত্তর দিল। সে জিজ্ঞেস করল না যে ফ্লাইট কেন কোথায় ছিল, যেন ন্যাচারিজম সেক্টের নেতার কোনো অস্তিত্বই কখনো ছিল না। ক্লাইন ওরাভি দ্বীপে চালানো অভিযানের দিকে খুব একটা মনোযোগ দিল না। সামান্য আঘাত পাওয়ার বাহানায় সে পরবর্তী 2 দিনের বাকি সব কর্মসূচি বাতিল করে দিল। এর অর্থ ছিল যে 9th ল চার্ম ব্যবহার করার পর তাকে আর আরবিটার পাথওয়ের একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের শক্তি প্রদর্শন করার বিষয়ে চিন্তা করতে হল না। দুপুরের কাছাকাছি সময়ে লুয়ান দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল এবং জানাল, মহামান্য মিস্টার অ্যাস্টন এখনও স্টিমারে চড়ে ওরাভি দ্বীপ ছেড়ে যাননি। নতুন গভর্নর জেনারেল বেন কনরাড আজ রাতে তার আয়োজিত ভোজসভায় যোগ দেওয়ার জন্য একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। বেন কনরাড যে ব্যক্তিটি গভর্নর জেনারেল হিসেবে অ্যাস্টনের স্থলাভিষিক্ত হল। আমার জানা মতে ভিসকাউন্ট কনরাডের পরিবার রাজপরিবারের একজন বিশ্বস্ত অনুগত ছিল। তালিম সম্ভবত ভিসকাউন্ট কনরাডের কনিষ্ঠ পুত্রের ঘোড়সওয়ারি শিক্ষক থাকার সময় অ্যাডেস্যাক রাজপুত্রের সাথে পরিচিত হয়েছিল। অ্যামিরিয়াস রিভেল্ডের জটিল আবেগের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে ক্লাইন মৃদু মাথা নাড়ল। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকল এবং তারপর বলল, গভর্নর জেনারেল কনরাডকে জানাও যে ন্যাচারিজম সেক্টর হামলার কারণে আহত থাকায় আমার পক্ষে এই ভোজসভায় যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার পক্ষ থেকে তার কাছে দুঃখ প্রকাশ করো। জি মহামান্য। লুয়ান তাকে অন্য কোনো অনুরোধ করল না এবং শান্তভাবে ঘর থেকে চলে গেল। একজন ডেমিগডের নিশ্চিতভাবেই খামখেয়ালি হওয়ার পূর্ণ অধিকার ছিল। যতক্ষণ না সে কোনো গোপন চক্রান্তে লিপ্ত হল বা কোনো বড় ভুল করল, সে যা করুক না কেন
তাকে দোষারোপ করার কোনো উপায় ছিল না, কারণ যে কোনো দলই একজন ডেমিগডকে নিজের দলে ভেড়াতে চাইল। লুয়ানের চলে যাওয়া দেখে ক্লাইন সামান্য মাথা নাড়ল এবং আবার টেবিলের পেছনে গিয়ে বসল। একটা শান্ত দিন দ্রুত কেটে গেল। যখন প্রায় মাঝরাত, অতিথিকক্ষে ঘুমিয়ে থাকা ক্লাইন হঠাৎ জেগে উঠল এবং উঠে বসল। তার আধ্যাত্মিক উপলব্ধি তাকে জানাল যে কেউ একজন বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ক্লাইন জানালার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকাল এবং সেখানে টেলকোট পরা একজন মধ্যবয়সী লোককে দেখল। তার চুল ছিল কালো, চোখ দুটো নীল এবং মুখের কোণগুলো সামান্য ঝুলেছিল। সে আর কেউ নয়, স্বয়ং অ্যাডমিরাল অ্যামিরিয়াস। যাক, সে অবশেষে ফিরে আসল। ক্লাইন ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং সতর্কতার সাথে জিজ্ঞেস করল, যাওয়ার আগে তুমি আমাকে কি জিনিস দিয়েছিলে? সে ভয় পাচ্ছিল যে তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যাডমিরাল অ্যামিরিয়াস হয়তো ছদ্মবেশী কোনো ফেসলেস ছিল। অ্যাডমিরাল অ্যামিরিয়াস সেখানে দাঁড়াল এবং গম্ভীর মুখে উত্তর দিল, 9th ল চার্ম। গারম্যান স্প্যারোর আবার কথা বলার অপেক্ষা না করেই সে 2 পা এগিয়ে আসল এবং শান্তভাবে জিজ্ঞেস করল, গত কয়েকদিনে কি বিশেষ কিছু ঘটেছে? ক্লাইন চুপ করে রইল। ক্লাইন তার মুখের পেশিগুলো নিয়ন্ত্রণ করল এবং বলল, তোমার সেক্রেটারি একটি ভুল করে বসেছিল এবং সে আহত হয়েছে। ও, আর কি? অ্যাডমিরাল অ্যামিরিয়াস গম্ভীরতার সাথে মাথা নাড়ল। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে না নেওয়ার আপ্রাণ চেষ্টা করল। সে সরাসরি তার দিকে তাকাল এবং বলল, তোমার ছোট ভাইকে গভর্নর জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর জেনারেল ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে। তোমার মিস সিনথিয়া একটি দানবে রূপান্তরিত হয়েছিল এবং আমি তাকে শুদ্ধ করেছি। তোমার বেশ কয়েকজন দেহরক্ষী ও অনুচর একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সংক্রামিত হয়েছিল এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। অ্যামিরিয়াস নীরব হয়ে রইল। অ্যামিরিয়াসের মুখের ভাব ধীরে ধীরে এক অনিয়ন্ত্রিত বিস্ময়ে রূপ নিল। তার চোখ সামান্য নড়ে উঠল, যেন সে কোনো ভুল জায়গায় ফিরে এসেছে কিনা তা নিয়ে তার সন্দেহ হল। মাত্র তো 3টে দিন কেটেছিল। অ্যাডমিরাল অ্যামিরিয়াস এক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকল। তারপর সে দ্রুত নিজের মুখের ভাব স্বাভাবিক করে নিল। সে একটা গম্ভীর আর কর্তৃত্বপূর্ণ গলায় বলল, আমাকে বিস্তারিত বলো। ক্লাইন মোরেত্তি সত্যের খুব বেশি কিছু লোকাল না। সে প্রথমে অ্যাস্টন রিভেল্টের প্রশ্নের কথা বলল। তারপর সে স্বপ্নে দেখা সেই রহস্যময় মানুষের সতর্কবার্তার কথা উল্লেখ করল। সে জানাল কিভাবে তাকে সময় স্রোতের বিরুদ্ধে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছিল। এরপর সে হঠাৎ আসা টেলিগ্রামটার কথা বলল। সবশেষে সে সিনথিয়া এর রূপান্তরের কথা জানাল। সে পুরো পরিস্থিতি, সেক্রেটারির অহংকার এবং কিভাবে সে ব্যাপারটা সমাধান করল তা বিস্তারিত বুঝিয়ে বলল। সে এরপরের সাধারণ তদন্তের ব্যাপারগুলোও খুলে বলল। সে শুধু এই তথ্যটুকু নিজের কাছে রাখল যে 4 ফেব্রুয়ারি ছিল ওরাভি দ্বীপে তার পা রাখার প্রথম দিন, আর সেই সাথে তার পরের অনুমানগুলো সে চেপে গেল। অবশ্যই লড়াইয়ের ব্যাপারে সে খুব অস্পষ্ট ধারণা দিল। সে বিশ্বাস করত যে অ্যামিরিয়াস এইটুকু বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান ছিল। সব মিলিয়ে একজন বিয়ন্ডের কি সে দক্ষ বা তার কি অনন্য ক্ষমতা আছে, সেটা তার সবচেয়ে বড় গোপন বিষয়গুলোর একটা ছিল। এগুলো অন্য কেউ জেনে ফেললে ফাঁদ পাতার সুযোগ তৈরি হল, যার ফলে শত্রুদের হাতে তার মারা যাওয়ার সম্ভাবনা বাড়ল। এর ফলে এমনকি কোনো লোয়ার সিকোয়েন্সের শত্রুর হাতেও তার প্রাণ হারানোর পথ তৈরি হল। হাই সিকোয়েন্স বিয়ন্ডার্সের নিচের স্তরে অনেক বিয়ন্ডার খুবই শক্তিশালী হল, আবার কেউ কেউ অত্যন্ত দুর্বলও থাকল। অ্যামিরিয়াস নীরবে সব শুনল। অন্ধকার ঘরে তার মুখের ভাবের কোনো পরিবর্তন হল না। ক্লাইনের বর্ণনায় সে যে কোনো বাধা দিল না, তাতেই একটা ব্যাপার স্পষ্ট হল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে গভীর গলায় জিজ্ঞেস করল, যে রহস্যময় ব্যক্তি তোমার স্বপ্নে ঢুকেছিল সে কি একটি যুগের ভাগ্য এবং সময়ের স্রোতের ওপর জোর দিয়েছিল? ক্লাইন ততক্ষণে আবার গেরম্যান স্প্যারো এর রূপ ধারণ করে নিয়েছিল। সে ইচ্ছা করেই এই খুঁটিনাটি উল্লেখ করল না যে সেই রহস্যময় মানুষটি কখনো রিভেল্ট এর আসল পরিকল্পনার কথা বলল না। অ্যামিরিয়াস আবার চুপ হয়ে গেল। তুমি তোমার স্বপ্নে আমার রূপ ধরে রেখেছিলে? হ্যাঁ, এটা আমার গোপন বিষয়, ক্লাইন সংক্ষেপে উত্তর দিল। অ্যামিরিয়াস হালকা মাথা নাড়ল। সে ছোট ঘরের ভেতর একটু পায়চারি করল। তারপর সে আবার গেরম্যান স্প্যারোয়ের দিকে তাকাল। তোমার পছন্দে কোনো ভুল ছিল না। এই কথা শুনে ক্লাইন যেন সবচেয়ে বড় আর কার্যকর প্রতিক্রিয়াটি পেল। এর ফলে তার ভেতরের পোষণের একটা বড় অংশ হজম হয়ে গেল। অ্যামিরিয়াস শরীরটা একটু ঘোরাল। সে কোনো আবেগ ছাড়াই গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রথমে কোনো প্রতিলিপি বা বিকল্পের সাথে চুক্তি করার ইচ্ছে ছিল না। আমি সিনথিয়াকে জানাতে চেয়েছিলাম যে আমার নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা দিয়েছে, তাই আগামী 5 দিন তার সাথে শারীরিক সম্পর্ক রাখা সম্ভব নয়। কিন্তু পরে কিছু বিশেষ কারণে আমি আমার সিদ্ধান্ত বদলে ফেললাম। এই সাময়িক চুক্তির কড়া নিয়ম না থাকলে গতরাতের তীব্র প্রলোভন হয়তো ক্লাইন এড়াতে পারল না। সাধারণ সময় প্রলোভন সামলাতে পারলেও গতরাতে ওই বাড়িয়ে দেওয়া লালসা প্রতিরোধ করা তার পক্ষে কঠিন হল। অবশ্যই সিনথিয়া যদি 5 দিনের নিষেধাজ্ঞার কথা আগে থেকে জানত,
তবে সে প্রলিফারেশন নেকলেসের গুঁড়ো খাওয়ার জন্য হয়তো তাড়াহুড়ো করল না। এর ফলে সে মাদার ট্রি অব ডিজায়ারকে অনুভব করার সুযোগ পেল না এবং তার এই রূপান্তরও ঘটল না। কিন্তু তা হলেও পুরো ব্যাপারটা ন্যাচারিজম সেক্টের হাতের মুঠোয় থাকল। তারা কোনো একটা অজুহাত দেখিয়ে সিনথিয়াকে ওটা খাইয়ে দিল। এই ষড়যন্ত্রটা আসলে তার দিকেই নিশানা করা ছিল। মাদার ট্রি অব ডিজায়ার আসলে কি চাইল, আর অ্যাডমিরাল অ্যামিরিয়াসের মতো একজন মানুষকে এত বড় সিদ্ধান্ত বদলাতে বাধ্য করার পেছনে কারণটাই বা কি থাকল? ক্লাইন অ্যামিরিয়াসের মুখের একপাশটার দিকে তাকিয়ে ঘটনার মূল রহস্যটা ধরার চেষ্টা করল। কারণটা কি? অ্যামিরিয়াস ভাবলেশহীন মুখে বলল, সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। সে কিছু বলল না। কিছুক্ষণ ভেবে সে ফাটল ধরা পেন্ডেন্টটা বের করল। সে ওটা অ্যামিরিয়াসের দিকে ছুঁড়ে দিল। এটা সেই প্রলিফারেশন নেকলেস যা মাদার ট্রি অব ডিজায়ার থেকে এলো। অ্যামিরিয়াস হাত বাড়িয়ে ওটা ধরল। তারপর সে নিচের দিকে তাকাল। তুমি এখন যেতে পারো। বিল্ট ব্র্যান্ডোয়ের কাছে গিয়ে তোমার পুরস্কারটা নিয়ে নাও। আমি এমন কিছু জেনে ফেলেছি যা আমার জানার কথা নয়। এটা নিয়ে কি সে একটুও চিন্তিত হল না? ক্লাইন ভাবল, অবশ্য ঠিকই তো। অ্যাস্টনের চক্রান্ত ফাঁস হয়ে গেল এবং তার রাজনৈতিক শত্রুরা তা জেনে গেল। আর অ্যামিরিয়াস তো স্পষ্টতই এতে জড়িত ছিল না। তাই সে কি বুঝল বা না বুঝল তাতে কিছু যায় আসল না। ক্লাইন ভেবেছিল হয়তো কোনো দীর্ঘমেয়াদী গোপনীয়তার চুক্তি করতে হল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে তাকে এমনিই চলে যেতে দেওয়া হল। অ্যামিরিয়াস আর কোনো কথা বলল না দেখে সে তার দিকে আঙুল তাক করে বলল, পোশাক। অ্যামিরিয়াস এতক্ষণে মাথা তুলল। সে মুখ বুজে শার্ট আর টেলকোটের আনুষ্ঠানিক পোশাকগুলো খুলে ফেলল। ক্লাইন প্রথমে অতিরিক্ত পারিশ্রমিক চাইতে চেয়েছিল, কারণ বিপদটা আগের চুক্তির চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু সিনথিয়ার করুণ পরিণতির পেছনে সে নিজেই দায়ী এটা মনে মনে নিশ্চিত হওয়ার পর সে অপরাধবোধে ভুগল। তাই সে আর সেই দাবি করল না। সে দ্রুত তার গায়ের আরামদায়ক শোয়ার পোশাকটা খুলে ফেলল। সে টেলকোটটা পরে নিল। অ্যামিরিয়াসের ইশারায় সে জেন্ডেলা দিয়ে বাইরে লাফ দিল। দেহরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সে গোপনে সেই বাগান ঘেরাভিলা থেকে বেরিয়ে গেল। অ্যামিরিয়াস শোয়ার পোশাকটা গায়ে জড়াল। সে হাতের মুঠোয় প্রলিফারেশন নেকলেসটা শক্ত করে ধরল। তারপর সে জানালার কাছে হেঁটে গেল। রাতের অন্ধকারের বুকে রক্তিম চাঁদ আর অল্প কিছু তারার দিকে তাকিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সেখানে সে কোনো অভিব্যক্তি ছাড়াই দাঁড়িয়ে থাকল। অনেকক্ষণ সে নিজের অবস্থান একটুও বদলাল না। ফট করে একটা শব্দ হল। সে হাতের মুঠোটা একটু আলগা করল। ছোট গন্ডারের শিংটা গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল। একটু একটু করে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল। পরদিন দুপুরে ক্লাইন সরাইখানা থেকে বের হল। সারা রাত তার খুব ভালো ঘুম হয়েছিল। সে একটা ঘোড়ার গাড়ি নিয়ে সুইট লেমন বারের দিকে চলল। সে দ্বিতীয় তলায় গেল বিল্ট ব্র্যান্ডোয়ের সাথে দেখা করতে। সব শেষ। বিল্ট স্বস্তি আর বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। ক্লাইন মাথা নাড়ল। সে বলল, অ্যাডমিরাল অ্যামেরিয়াস ফিরে এসেছে। বাকি টাকা কোথায়? বিল্টের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। সে তার দেহরক্ষীদের বাইরে চলে যেতে বলল। তারপর সে নিজে একটা সিন্দুকের কাছে গিয়ে বাকি 500 পাউন্ড আর একটা নীল রঙের কাফলিঙ্কও বের করল। এটা তোমার দেওয়া মরলকের মূত্রাশয় থেকে তৈরি হওয়া একটি জাদুকরী বস্তু, বিল্ট পরিচয় করিয়ে দিল। এটা চামড়ার নিচে লুকানো কিছু কাল্পনিক আঁশ তৈরি করবে, যার ফলে তোমাকে মাছের মতোই ধরা কঠিন হবে। এটা তোমাকে একটা নির্দিষ্ট সীমার আঘাত থেকে বাঁচতেও সাহায্য করবে। এটি থাকলে তুমি কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই অন্তত 15 মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারবে। জলের নিচে তুমি 10 মিনিট নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে। এর কোনো বড় ধরনের খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধু কোনো গরম বা শুকনো জায়গায় গেলে তুমি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। এর মানে এই কাফলিঙ্কটা সান ব্রুচের সাথে ব্যবহার করা যাবে না। ক্লাইন মনে মনে ভাবল। ক্লাইন হাত বাড়িয়ে টাকা আর কাফলিঙ্কটা নিয়ে নিল। তোমার কি ভয় করছে না যে কোনো সমস্যা হতে পারে? বিল্ট মজা করে বলল। তোমার ব্যবসা তো এখানেই। ক্লাইন শান্তভাবে উত্তর দিল। তার কথার অর্থ খুব পরিষ্কার ছিল। কোনো সমস্যা হলে এর দায়িত্বশীল ব্যক্তিটি যে পালিয়ে যেতে পারবে না তা সে নিশ্চিতভাবে বিশ্বাস করল। বিল্টের হাসি মুখেই জমে গেল। সে বলল, এটার কোনো নাম দেওয়া হয়নি। তুমি চাইলে একটা নাম দিতে পারো, মারলক কাফলিঙ্কো। ক্লাইন বেশি মাথা খাটাতে চাইল না। চমৎকার নাম, বেশ মনে রাখার মতো। বিল্ট একটু জোর করে হেসে বলল। সে একটু থামল। তারপর সে বলল, সেই কারিগর জানিয়েছে যে সে আধ্যাত্মিক কোনো বস্তুর ওপর স্পিরিট ওয়ার্ল্ডের কোনো প্রাণীর আহ্বানের নিয়মটা স্থায়ী করে দিতে পারবে। এটা সর্বোচ্চ 1.5 বছর কাজ করবে, তবে তোমাকে এটার বিস্তারিত তথ্য দিতে হবে। হে, আমাদের চুক্তি অনুযায়ী এটার খরচ আমিই দেব, তাই চিন্তার কিছু নেই। ঠিক আছে, ওটাকে একটা হারমোনিকা বানিয়ে দাও। ক্লাইন পকেট থেকে কলম আর কাগজ বের করল। সে তার রানার বা দূতকে ডাকার নিয়মটা লিখে ফেলল। দূত? এটা তো বেশ বিরল। ডেথ পাথওয়ে এর বাইরের বিয়ন্ডারদের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন। বিল্ট কাগজটা হাতে নিয়ে একটু চোখ বোলাল। আরে, তৈরি করার সময় যদি ভুল করে দূত চলে আসে তবে তাকে একটা সোনার কয়েন দিতে হবে।
না দিলে কি হবে? হ্যাঁ, স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীদের স্বভাব একটু অদ্ভুতই হয়। আমি এমন কিছু দেখেছি যারা গান ভালোবাসে, আবার অনেকে নোংরা আবর্জনার চারপাশে ঘুরঘুর করে। না দিলে কি হবে? হয়তো রিনেট টাইনকার তোমার আর কারিগরের মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসলো। সে স্পিরিট ওয়ার্ল্ডের এক প্রাসাদের মালিক, এমনকি সে আমার চেয়েও বেশি শক্তিশালী ছিল। অবশ্য সি গড সেপ্টার ব্যবহার না করার সময়ের কথা সে ভাবল। ক্লাইন মনে মনে বিদ্রুপ করল। সে গম্ভীর গলায় বলল, তৃতীয় প্রতিশ্রুত জিনিসটা ভবিষ্যতের জন্য তোলা থাক। ঠিক আছে। বিল্টের কোনো আপত্তি থাকল না। এরপর সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, গেরম্যান, আপনি কিভাবে সেক্রেটারি লুয়ান, গভর্নর জেনারেল অ্যাস্টন আর মিস সিনথিয়াকে বোকা বানালেন? অ্যাডমিরাল অ্যামেরিয়াস তো বিশেষভাবে এদের কথাই বলেছিল। ক্লাইন কিছু বলল না। ক্লাইন তার মুখের পেশিগুলোকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করল। তথ্যগুলো একটু মন দিয়ে পড়ো, তাহলেই বুঝতে পারবে। সে আর কোনো ব্যাখ্যা না দিয়ে উঠে দাঁড়াল। নিজের টুপি খুলে সে একটু ঝুঁকে অভিবাদন জানাল। এবার তবে বিদায় নেওয়া যাক। আপনার সাথে কাজ করে ভালো লাগল, বিল্ট হেসে জবাব দিল। গেরম্যান স্প্যারোয়ের দরজা দিয়ে চলে যাওয়া দেখে বিল্ট মাথা নাড়ল। সে একটু হেসে আপনমনে ফিসফিস করল, এই শক্তিশালী আর পাগল অ্যাডভেঞ্চারার আসলে একজন জাত অভিনেতা নাকি? দুপুরের খাবারের পর তার একজন সহকারী দিনের সংবাদপত্রগুলো নিয়ে আসল। বিল্ট একটা চুরুটে টান দিতে দিতে পাতার পর পাতা উল্টাতে লাগল। হঠাৎ তার মুখের ভাব জমে গেল। গত রাতে নতুন গভর্নর জেনারেল বেন কনরাড একটা ভোজসভার আয়োজন করেছিল। নতুন গভর্নর জেনারেল অ্যাস্টন রিভেল্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল। বিল্ট অন্য সংবাদপত্রগুলো তুলে নিল। সেখানেও সে একই খবর দেখতে পেল। ওরাভি দ্বীপে তার যা যোগাযোগ ছিল তাতে গভর্নর জেনারেল বদলের খবর তার অনেক আগেই শোনার কথা, কিন্তু এই বদলটা অত্যন্ত হঠাৎ করেই হয়ে গেল। বেশিরভাগ মানুষ ঘটনাটা জানতে পারল যখন নতুন গভর্নর জেনারেল আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসল। একটু পরে একজন অংশীদার যে গোপনে অ্যাডমিরাল অ্যামেরিয়াসের হয়ে কাজ করত সে ঘরে ঢুকল। অ্যাডমিরাল চান তুমি তোমার আশেপাশের মানুষের মধ্যে ন্যাচারিজম সেক্টের বিশ্বাসীদের খুঁজে বের করো, তারপর তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে মারো। সে অ্যামেরিয়াসের এই নির্দেশ পৌঁছে দিল। ঠিক আছে। বিল্ট কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আসলে কি ঘটেছে? গতকাল থেকে ন্যাচারিজম সেক্ট বেশ বড় রকমের ধাক্কা খেল। গতকাল ন্যাচারিজম সেক্টের পক্ষ থেকে অ্যাডমিরালকে হত্যা করার একটা চেষ্টা করা হয়েছিল। তার ফলে মিস সিনথিয়া মারা গেল, সেক্রেটারি লুয়ান আহত হল, আর অ্যাডমিরাল তার বেশ কয়েকজন দেহরক্ষীকে হারাল। অংশীদারটি সংক্ষেপে বিবরণ দিল। বিল্ট মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এরাই কি সেই মানুষগুলো নয় যাদের সামনে অভিনয় করার সময় সতর্ক থাকতে বলেছিল অ্যাডমিরাল অ্যামেরিয়াস? আমি তো গেরম্যান স্প্যারোকে আলাদা করে এ বিষয়ে জোর দিয়েছিলাম। এখন মিস সিনথিয়া মারা গেল, সেক্রেটারি লুয়ান আহত হল, আর অ্যাস্টন রিভেল্টকে গভর্নর জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হল। বিল্ট এর ঠোঁটের কোণ কেঁপে উঠল। সে বোকার মতো তাকিয়ে রইল। ইস্ট চেস্টার কাউন্টি, স্টোয়েন সিটি। অড্রে হল নীরবে এক অভিজাত মহিলার কথা শুনছিল। সে মাঝে মাঝে তার কথায় সায় দিচ্ছিল এবং তাকে নিজের কথা বলার সুযোগ করে দিচ্ছিল। কথার শেষের দিকে সেই ভদ্রমহিলা মন থেকে প্রশংসা করে বলল, অড্রে, তুমি সত্যিই একজন দেবদূত। তোমার সাথে কথা বলার পর আমার মনটা অনেক হালকা লাগল। ঠিক তখনই অড্রে চার্চ অফ এভারনাইটের একজন নারী পুরোহিতকে ভেতরে ঢুকতে দেখল। তাই সে কথা শেষ করে হাসি মুখে তার দিকে এগিয়ে গেল। এই পুরোহিতকে দেখতে খুবই সাধারণ লাগত। সে কেবল সাধারণ ধর্মীয় বাণী প্রচার করল, কিন্তু বাস্তবে সে সাইকোলজি অ্যালকেমিস্টসের একজন গোপন সদস্য ছিল। অড্রে, পোশনের ফর্মুলা এখন আমার কাছে এলো, তবে এটা পেতে হলে তোমাকে যথেষ্ট অবদান রাখতে হবে। চারপাশে কেউ না থাকার সুযোগে সেই পুরোহিত ফিসফিস করে বলল। অড্রে এর চোখচোড়া সামান্য নড়ে উঠল। সে বলল, সেটা কোনো সমস্যা হবে না, কিন্তু ম্যাডাম স্মাইন, আপনি কি আমাকে এটার নাম বলতে পারেন? সেই নারী পুরোহিত চারদিক দেখে নিয়ে নিচু গলায় বলল, হিপনোটিস্ট। সুইট লেমন বার থেকে বের হওয়ার পর ক্লাইন মোরেত্তি সরাসরি তার সরাইখানায় ফিরে গেল। সে যখন তার মালপত্র গোছাচ্ছিল তখনই বিশাল কঙ্কাল দূতটি হঠাৎ সেখানে হাজির হল। ও আসলে ক্লাইনের কাঁধে চাপড় দিতে চেয়েছিল, কিন্তু প্রায় 4 মিটার লম্বা দেহ আর ছাদ ফুঁড়ে থাকা মাথার কারণে ও তা পারল না। ও শুধু চিঠিটা সামনে ছুঁড়ে দিল এবং তারপরেই শূন্যতায় মিলিয়ে গেল। অবশেষে মিস্টার আইজেক এগার্স উত্তর দিল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। দূত কি বদলে গেছে? ওকে, দেখতে অবশ্য আগেরটার মতোই লাগছিল, আর ও একই রকম সতর্ক বার্তাও দিয়েছিল। ক্লাইন চিঠিটা লুফে নিল আর ওটা খুলল। আজকে তোমাকে উত্তর দেওয়ার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। শ্রমসাধ্য স্মৃতিগুলো ফিরে পাওয়ার কারণে তা আমার শরীরের ধারণ ক্ষমতা পার হয়ে গিয়েছিল।
এর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাকে কয়েকদিন গভীর ঘুমে কাটাতে হয়েছিল। তুমি যা বর্ণনা করেছ তা মারডার পাথওয়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এদের সিকোয়েন্স 4 হল প্যারাসাইট। আরও উচ্চস্তরের সিকোয়েন্সে এরা প্যারাসিটাইজড করা শরীরের বিয়ন্ডার ক্ষমতাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমার জানা মতে প্যারাসিটাইজিং 2 ধরনের হয়ে থাকে। প্রথম ধরনটি হল একটি প্রাথমিক অবস্থা। এখানে প্যারাসাইট নিজেকে লুকিয়ে রাখার জন্য হোস্টের শরীর ধার নেয়, যাতে সে নিজের আয়ু বাড়াতে পারে এবং ক্ষত থেকে সেরে উঠতে পারে। হোস্ট যা দেখে আর শোনে, প্যারাসাইটও তা দেখতে আর শুনতে পায়, কিন্তু সে হোস্টের চিন্তাভাবনায় বাধা দিতে বা তার চিন্তা চুরি করতে পারে না। তাই একজন হোস্ট যদি কোনো প্যারাসাইটের সাথে কথা বলতে চায়, তবে তাকেই প্রথমে কথা শুরু করতে হয়। অন্য ধরনটি হল সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এখানে প্যারাসাইট প্রায় পুরোপুরি হোস্টের স্পিরিট বডির সাথে মিশে যায়, তার চিন্তাভাবনা জানতে ও বুঝতে পারে এবং তার শরীরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। প্রথম ধরনের প্যারাসাইটের ক্ষেত্রে প্যারাসাইট টের পেয়ে যাবে এমন ভয় না পেয়েই স্বপ্ন বা অবচেতন কথোপকথনের মাধ্যমে হোস্টকে সতর্ক করা সম্ভব, কারণ তখন প্যারাসাইটকে চারপাশের পরিবেশ অনুভব করার জন্য হোস্টের ইন্দ্রিয়ের ওপরই নির্ভর করতে হয়। দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে প্যারাসাইটকে না জানিয়ে হোস্টের সাথে কথা বলার কোনো উপায় থাকে না। তবে প্যারাসাইটকে দূর করার একটি সুযোগ রয়েছে, আর তা হল হোস্টের বিশ্বাসের ওপর নির্ভর করা। এই ধরনের বিষয়গুলো নির্ভুলভাবে বর্ণনা করা আমার জন্য বেশ কঠিন। আমি শুধু এটুকুই বলতে পারি যে কেউ যখন প্রার্থনা করার সময় নিজের মন পুরোপুরি খুলে দেয়, তখন যার উদ্দেশ্যে প্রার্থনা করা হচ্ছে সে প্যারাসাইটের অস্তিত্ব টের পেয়ে যায় এবং একটি নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে সেই প্যারাসাইটকে আলাদা বা ধ্বংস করার উপায় জানিয়ে দেয়। অবশ্যই এর পূর্বশর্ত হল হোস্ট নিজে যেন এই বিষয়ে কিছু না জানে, অন্যথায় প্যারাসাইট সতর্ক হয়ে যাবে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করবে। এই দ্বিতীয় পরিস্থিতিটি কি কিছুটা লিটল সানের মতো নয়? ও কোনো কিছু না ভেবেই আমার কাছে প্রার্থনা করেছিল, আর আমি আমনের অবতারের অস্তিত্ব টের পেয়েছিলাম। তারপর একটি গোপন উদ্দেশ্য নিয়ে আমি ওকে সিক্রেট ডিড রিচুয়াল শিখিয়েছিলাম এবং ওটার মাধ্যমে প্যারাসাইটকে দূর করেছিলাম। ক্লাইন মুহূর্তের মধ্যে তার ফেলে আসা পরিস্থিতিটা আরও গভীরভাবে বুঝতে পারল। তবে আমার প্রিয় কবি এখন কোনো অবস্থায় আছে তা আমি বুঝতে পারছি না। টিঙ্গেনে থাকার সময় লিওনার্ড মিচেল মাঝে মাঝেই একা একা কথা বলত। এটা হয়তো প্রথম ধরনের পরজীবী অবস্থার কারণে হয়েছিল, কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে কয়েক মাস পার হয়ে গেছে। হয়তোবা প্যারাসাইট এতদিনে লিওনার্ডের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। আমার কি করা উচিত তা জানার আগে আমাকে প্রথমে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না হলে হুট করে ওর স্বপ্নে ঢুকে পড়লে প্যারাসাইট আগেই সতর্ক হয়ে যাবে, যা সমস্যাটিকে আরও জটিল আর সমাধান করা কঠিন করে তুলবে। যদি ওটা দ্বিতীয় ধরনের পরজীবী অবস্থা হয়ে থাকে, তবে আমার প্রিয় কবি গডেসকে বিশ্বাস করে, কিন্তু তার লক্ষ লক্ষ বিশ্বাসী রয়েছে। ব্লেসড বা সেন্ট নয়, একজন রেড গ্লাভের দিকে সে মনোযোগ দেবে এমনটা হওয়ার সম্ভাবনা কম। সে আমার মতো নয়, আমি তো দ্য ফুল। আমি প্রতিটি প্রার্থনা পড়ি এবং প্রায় 1-to-1 সেবা দিয়ে থাকি। একটি শুরুর দিকে এমনই হয়ে থাকে। ক্লাইন বিষয়টি নিয়ে ভাবার সময় হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল, আর তার মনটা খারাপ হয়ে গেল। সে প্রথমে এমলিন হোয়াইটকে একটা কাজ দেওয়ার কথা ভেবেছিল, যাতে ও গোপনে লিওনার্ডের ওপর নজর রাখে যে সে ঘন ঘন বিড়বিড় করে কিনা। কিন্তু টিন্ডারের ঘটনার কারণে এমলিন ইতিমধ্যে লিওনার্ড এবং সেই প্যারাসাইটের সামনে চলে এসেছে, তাই ও তাদের নজরদারিতে বা সন্দেহের তালিকায় থাকার ভালো সম্ভাবনা ছিল। তাই ক্লাইন বুদ্ধিমানের মতো এই ভাবনাটা বাদ দিল। মিস ম্যাজিশিয়ান মাত্র একজন সিকোয়েন্স আর্ট এবং ট্রিক মাস্টার। একজন দেবদূত পর্যায়ের প্যারাসাইট বা কোনো রেড গ্লাভকে নজরে রাখার ক্ষমতা ওর নেই। মিস জাস্টিসের পরিচয় গোপনে কাজ করার সবচেয়ে ভালো উপায় হতে পারত। তাছাড়া ও গডেসের একজন বিশ্বাসী, কিন্তু সমস্যা হল সে এখন নিজের এলাকার জমিদারিতে ফিরে গেছে। জুন মাসের আগে সে ব্যাকল্যান্ডে ফিরবে না। মিস্টার হ্যাংড ম্যান আর ম্যাম হার্মেট এখন সমুদ্রে আছে, আর লিটলসনের তো বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার কোনো উপায়ই নেই। ট্যারোট ক্লাবের সদস্য সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ওরা যে সব জায়গায় ছড়িয়ে পড়ছে তা এখনও বেশ সীমিত। এই কাজটি সম্পন্ন করতে সাহায্য করার মতো কোনো উপযুক্ত মানুষ আমি খুঁজে পাচ্ছি না। আমার পরিচিতদের মধ্যে গোপন কোনো কাজ করার জন্য মিস শ্যারন সবচেয়ে ভালো পছন্দ হতো, কিন্তু ওর সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার কাছে নেই, এমনকি মিস ম্যাজিশিয়ান বা এমলিনের মাধ্যমেও নয়। হ্যাঁ, আমি এত তাড়াহুড়ো করে ব্যাকল্যান্ড থেকে পালিয়েছিলাম যে অনেক পরিণতির কথা ভাবতেই পারিনি। ক্লাইন তার কপালের 2 পাশ টিপতে টিপতে ভাবল যে লিওনার্ড নাইটহক্সের একজন অভিজাত রেড গ্লাভ, উচ্চপদস্থ ডিকন এবং চার্চ ওর ওপর নজর রাখছে, তাই প্যারাসাইট আপাতত কোনো কিছু করার সাহস পাবে না। তাই সে এই বিষয়টিকে আপাতত পাশে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিল এবং একজন আরও উপযুক্ত সহকারীর জন্য অপেক্ষা করতে চাইল। সম্ভবত আমি পোষণ হজম করা পর্যন্ত অপেক্ষা করতে পারি, আর তারপর মারমেইডদের খোঁজে সোনিয়া সাগরের পূর্ব দিকে যেতে পারি। আমার উন্নতি সম্পন্ন করার পর আমি ব্যাকল্যান্ডে ফিরে নিজে নিজেই এটা করতে পারব।
অভিজ্ঞ ক্লাইন আর কোনো দ্বিধা না করে দ্রুত তার সিদ্ধান্ত নিয়ে নিল। সুইট লেমন বারের ভেতর উদ্বিগ্ন বিল্ট ব্রাগন তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে থাকা দুজন নেচুরিজম সেক্ট বিশ্বাসীকে সামলানোর পর অবশেষে কিছু ভালো খবর পেল। তুমি কি আমাকে বলতে চাইছো যে অ্যাডমিরাল অ্যামিডিয়াস আজই বায়ামে ফিরে আসছেন? সে হাতে চুরুট নিয়ে উঠে দাঁড়াল। সথোথ মৃদু মাথা নেড়ে বলল, তার নৌবহর আধা ঘণ্টা আগে বন্দর ছেড়েছে। ওটা এখন রস্টের দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। উফ বেল্ট তার স্বস্তির নিঃশ্বাস আড়াল করার চেষ্টা করল না। এটা নিশ্চিত হয়ে যে অ্যাডমিরাল ওর ওপর কোনো দোষ চাপাচ্ছেন না। গেরমান স্প্যারো যেভাবে অ্যাডমিরালকে তার অনেক দেহরক্ষী হারাতে বাধ্য করেছিল, তার ছোট ভাইয়ের গভর্নর জেনারেলের পদ কেড়ে নিয়েছিল, সেক্রেটারির আহত হওয়া এবং প্রেমিকার মৃত্যুর কারণ হয়েছিল, তা ভেবে সে নিজের ব্যবস্থাপনা ক্ষমতা নিয়ে সন্দিহান না হয়ে পারল না। যদিও এই ঘটনাগুলোর দায় সরাসরি গেরমানের ছিল না, কিন্তু সবগুলো একসঙ্গে ঘটার কারণে যে কেউই ভাববে যে এটা সেই পাগল অ্যাডভেঞ্চারারের দোষ। অন্ততপক্ষে ও আসলেই অপয়া ছিল, আর ওর নিয়োগকর্তা এবং জামিনদার হিসেবে বিল্ট জানত যে তার নিজের পক্ষে দায় এড়ানো সম্ভব নয়। অ্যাডমিরাল অ্যামিডিয়াসের কাছ থেকে নির্ঘাত তাকে শাস্তি পেতে হবে। মহামান্য আসলেই একজন ডেমিগড। সে রাগে অন্ধ হয়ে নিজের বিচারবুদ্ধি হারায়নি। ঈশ্বরের প্রশংসা হোক। ঝড় আমাদের সহায় হোক, বিল্ট তার ডান হাত বাম বুকে ঠেকিয়ে বলল। ঠিক এই সময় তার পাঠানো অনুচরেরা হন্তদন্ত হয়ে ফিরে এল। বাস, গেরমান স্প্যারো নিখোঁজ হয়ে গেছে, অনুচরটি তাড়াহুড়ো করে জানাল। বিল্ট কিছুটা ভ্রুকুটি করল। নিখোঁজ? ও হোটেল থেকে চেক আউট করার পর ওর সুটকেস হাতে নিয়ে এলাকাটিতে কয়েকবার চক্কর কেটেছিল, আর তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। অনুচরটি সত্যি কথাটি খুলে বলল। যে অ্যাডভেঞ্চারার যে কারো রূপ ধারণ করতে পারে, তার উপর নজর রাখা আসলেই খুব কঠিন। বিল্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দাও, ওকে আর খোঁজার দরকার নেই। মাদার ট্রি অফ ডিজায়ারের নিশানা হওয়ার পর ক্লাইন সতর্কতার সাথে নিজের চেহারা, পরিচয় এবং থাকার জায়গা বদলে ফেলল, যাতে কেউ ওকে নতুন করে লক্ষ্যবস্তু বানাতে না পারে। অ্যাডমিরাল অ্যামিডিয়াস সেজে অভিনয় করার অভিজ্ঞতা থেকে সে বাস্তব প্রয়োগের মাধ্যমে দ্রুত পোষণ হজম করার সিদ্ধান্ত নিল। ঘোড়ার গাড়িতে চড়ে ওরাভি হসপিস ফাউন্ডেশনে পৌঁছানোর পর ক্লাইন আবার সেখানে প্রবেশ করল। নিবন্ধনের দায়িত্বে থাকা ভদ্রমহিলাটি আগের মতোই জোয়ানা ছিল। সে মাথা তুলে জিজ্ঞেস করল, তুমি কি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাও? হ্যাঁ। ক্লাইন গম্ভীরভাবে মাথা নাড়ল। জোয়ানা একটি ফর্ম বের করে যান্ত্রিকভাবে জিজ্ঞেস করল, নাম? ক্লাইন হেসে উত্তর দিল, সিনবাদ ভলেন্টিয়ার। এপ্রিল মাসে ইস্ট চেস্টার কাউন্টির আবহাওয়া বেশ আরামদায়ক ছিল। চারপাশের গাছপালা ছিল সবুজ এবং প্রাকৃতিক দৃশ্য ছিল মনোরম। শিকার করার জন্য এটি ছিল একেবারে উপযুক্ত ঋতু। অড্রে হল একটি কোমরবন্ধ কালো রাইডিং স্যুট আর হেলমেট পরেছিল। সে তার নিজের লালচে বাদামি ঘোড়ায় চড়ে একটি উজ্জ্বল রঙের বুনো মুরগি তাড়া করছিল। সে একটি শিশকাটা তীর ছুঁড়ল এবং তার নিখুঁতভাবে শিকারকে আঘাত করল। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে তার শারীরিক ক্ষমতাগুলো স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছিল। ছোটবেলা থেকে ধনুর্বিদ্যার তালিমের পাশাপাশি আগ্নেয়াস্ত্র চালানো বা তীর ছোঁড়া উভয় ক্ষেত্রেই তাকে বেশ দক্ষ বলা চলে। একটি সোনালী রঙের কায়া সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং প্রাণহীন শিকারটিকে দ্রুত কামড়ে ধরল। এটি আর কেউ নয়, সুসি ছিল। তোমার সাথে কাজ করে আনন্দ পেলাম। অড্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল এবং সে হেসে সুসির থাবার সাথে নিজের হাতের তালু মেলাল। এই সময় তার চারপাশের অভিযাত্রা এগিয়ে এল। কেউ তার শিকারের দক্ষতার প্রশংসা করছিল, তো কেউ তার শিকারী কুকুরকে দেওয়া ট্রেনিংয়ের প্রশংসা করছিল। অড্রের শেষের অংশটুকুর জন্য মনে মনে কিছুটা লজ্জিত বোধ করল। সে তো সুসিকে কখনোই কোনো ট্রেনিং দেয়নি। অভিযাত্রা তাদের শিকারের পেছনে ছুটতে ছুটতে দ্রুত ছড়িয়ে পড়ল। এরপর এভানাইট গডেসের একজন নিম্নপদস্থ পুরোহিত এগিয়ে এল এবং চাপা গলায় অড্রেকে বলল, শেষ মিশনটি সম্পন্ন করার পর তুমি হিপনোটেস্টের ফর্মুলা পেতে পারো। অবশেষে অড্রের চোখ উজ্জ্বল হয়ে উঠল আর সে নিঃশব্দে মাথা নাড়ল। সত্যি বলতে, সে যদি আগের মতো অল্প বয়সী আর অভিমানী কোনো অভিজাত মেয়ে হতো, তবে প্রয়োজনীয় অবদান জমা করার ধৈর্য সে অনেক আগেই হারিয়ে ফেলত এবং ট্যারট ক্লাবে হিপনোটিস্ট পোষণের ফর্মুলা কেনার আবেদন করত। কিন্তু সে খুব ভালো করেই জানত যে অবদান বাড়িয়ে যাওয়া তাকে সাইকোলজি অ্যালকেমিস্টসে অনুপ্রবেশ করতে সাহায্য করবে। সে এতে বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করবে এবং ভবিষ্যতে হাই সিকোয়েন্স পোষণ ফর্মুলা পাওয়ার জন্য একটি ভালো ভিত্তি তৈরি হবে। তাই সে ধৈর্য ধরে উটকো বা আকর্ষণীয় সব ধরনের কাজই করে যাচ্ছিল। অবশ্যই অড্রে গত 2 মাস মোটেও নষ্ট করেনি। সে অভিজাত আর দাসীদের কথাবার্তা আড়ি পেতে শুনত এবং তারপর তাদেরকে তাদের হতাশা প্রকাশ করতে সাহায্য করত আর তাদের নেতিবাচক আবেগগুলোকে কাটিয়ে উঠতে পথ দেখাত। এটি তাকে অত্যন্ত নিখুঁতভাবে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে অভিনয় করতে সাহায্য করেছিল। এই প্রক্রিয়ার মধ্যে সে বুঝতে পারল যে সে অজান্তেই তার চারপাশের মানুষদের ওপর আড়ি পাচ্ছে,
তাদের পর্যবেক্ষণ করছে আর তাদের এমনভাবে পরিচালিত করছে যাতে সে তাদের দুর্বলতা এবং অভ্যাসের বসে করা চিন্তাগুলো বুঝতে পারে। সে বিশ্বাস করত যে কোনো প্রমাণ না রেখে সে তাদের যে কাউকে মানসিকভাবে বিপর্যস্ত বা ভেঙে ফেলতে পারে। সে এমনকি তারা টের পাওয়ার আগেই নিজের ইচ্ছা অনুযায়ী তাদের কাছ থেকে সাহায্য আদায় করে নিতে পারে। এটা বলতেই হবে যে বিষয়টি আসলেই বেশ ভয়ানক, ঠিক রূপকথার দানবদের মতো, যারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। এসব কথা মনে করে অড্রে মনে মনে একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। স্মাইন ঘোড়ায় চড়ার বিষয়ে কিছুটা আনাড়ি ছিল। সে সতর্কভাবে ঘোড়া নিয়ে ঘুরে এসে বলল, স্টোন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মিশেল একজন সংগ্রাহক। আমরা চাই তুমি তার কাছ থেকে 20 ওয়ারের সময়ের একটি নোটবুক কিনে নাও। 20 ওয়ার বলতে পঞ্চম যুগের 621-642 সালের মাঝামাঝি সময় লোয়েন কিংডম এবং ফেইস্যাক এম্পায়ার এর মধ্যকার যুদ্ধকে বোঝাত। লোয়েন এই যুদ্ধে হেরে গিয়েছিল এবং প্রাচীন এলভদের দ্বীপটি হারিয়েছিল, যা বর্তমানের সোনিয়া আইল্যান্ড। স্টোয়েন ইউনিভার্সিটি প্রফেসর মিশেল 20 বছরের যুদ্ধ আমলের নোটবুক। অড্রে হল এই কথাগুলোর মধ্য থেকে মূল শব্দগুলো আলাদা করে নিল। সে সুশির দিকে তাকাল, যে তার ঘোড়াটির সামনে খুশি মনে দৌড়াচ্ছিল। সে সরাসরি আসল কথায় চলে গেল। সে জিজ্ঞেস করল, মিসেস স্মাইন, ওটা কেমন নোটবুক? স্মাইন বলল, আমি ঠিক নিশ্চিত নই। আমি শুধু জানি এটা 20 বছরের যুদ্ধ আমলের। সে আরও বলল, এটা সহযোগী প্রফেসর মিশেলের সংগ্রহে আছে। এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, কভারের নকশাটা আবছাভাবে একটা ড্রাগনের আকৃতি তৈরি করেছে। স্মাইন অড্রের কাছে কিছু লুকালো না। সে তার জানা সব তথ্য তাকে জানাল। অড্রে চুপচাপ তার বর্ণনা শুনল। সে তার কালচেলাল ঘোড়াটির লাগাম টেনে ধরল। সে ভাবল কিভাবে সে এই মিশনটা শেষ করতে পারে। সহযোগী প্রফেসর মিশেলের কাছে যাওয়া এবং কোনো কিছু কেনার অনুরোধ করার আগে তার সংগ্রহগুলো দেখা খুব একটা কঠিন কাজ নয়। যদিও এটা স্বীকার করা বেশ লজ্জাজনক, কিন্তু যেভাবে তাকে বলা হোক না কেন, সে আমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, অড্রে, তোমার এই বিষয়গুলোর ওপর অতিরিক্ত নির্ভর করা উচিত নয়। সবচেয়ে বড় সমস্যা হল হঠাৎ করে উপস্থিত হওয়া। আমি এর আগে সহযোগী প্রফেসর মিশেলকে চিনতাম না, তাই কেন আমি হঠাৎ তার সাথে দেখা করতে এসেছি তা ব্যাখ্যা করা খুব কঠিন হবে। তাছাড়া এই নোটবুকটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি না। এটা কেনার ইচ্ছা প্রকাশ করলে সে হয়তো সতর্ক ও সন্দিহান হয়ে উঠতে পারে। জেনের বড় ভাই স্টোয়েন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। গত আড্ডায় সে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ও বিস্তারিত বর্ণনা করতে তার ভালোবাসার কথা প্রকাশ করেছিল। আমি যদি তাকে এবং তার বোনকে আগামী বিকালের চায়ের আমন্ত্রণ জানাই এবং আলোচনার মোড় ইতিহাস, প্রত্নতত্ত্ব বা সংগ্রহের দিকে ঘুরিয়ে দিই, তবে সে সম্ভবত সহযোগী প্রফেসর মিশেলের কথা উল্লেখ করবে। হ্যাঁ, একটা ইউনিভার্সিটিতে সংগ্রাহক বলা যেতে পারে এমন মানুষ নিশ্চিতভাবেই খুব বেশি নেই। এই প্রস্তুতির পর আমি সহযোগী প্রফেসর মিশেলের সাথে দেখা করার জন্য কাউকে পাঠাতে পারি এবং তার সংগ্রহগুলো দেখার অনুরোধ করতে পারি। প্রথম দেখায় আমি ওটা পাওয়ার ব্যাপারে আমার আগ্রহ না দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি মালিকের আচরণ পর্যবেক্ষণ করব এবং তাকে তার আসল উদ্দেশ্য বা স্বভাব প্রকাশ করতে সাহায্য করব। এটি আমাকে সঠিক সময়ে সঠিক বিষয়ের সাহায্যে সঠিক অনুরোধ করতে সাহায্য করবে। নিজের চিন্তাভাবনা গুছিয়ে নেওয়ার পর অড্রে স্মাইনের দিকে তাকিয়ে মাথা নাড়ল এবং হাসল। আমি মিশনটা সফল করার জন্য কঠোর চেষ্টা করব, কিন্তু আমি সাফল্যের নিশ্চয়তা দিতে পারছি না। এ কথা বলার সাথে সাথেই সে ঘোড়ার পিটি শক্ত করে নিল। তারপর সে তীরের মতো সামনের দিকে ছুটে গেল। সে সোজা এগিয়ে গেল একটি লালচে বাদামি শেয়ালের দিকে, যেটি শিকারের ঘেরাওয়ের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করছিল। উত্তাল সমুদ্রের বুকে ব্লু অ্যাভেঞ্জার জাহাজটি ছিল প্রবল ঝড়ের মধ্যে দুলতে থাকা একটি পাতার মতো। মাঝে মাঝে এটি অনেক উঁচুতে উঠে যাচ্ছিল এবং আবার আছড়ে পড়ছিল ঢেউয়ের বুকে, কিন্তু এটি চমৎকার ভারসাম্য বজায় রেখে চলছিল। উল্টে যাওয়ার কোনো লক্ষণই ছিল না। ক্যাপ্টেনের কেবিনের ভেতরে আলজার উইলসন জানালার কাছে ভাসছিল এবং দেখছিল বাইরের পাহাড়ের মতো উঁচু ঢেউগুলো। তার চারপাশে নীরব ঝড়ো বাতাস বইছিল। কিছুক্ষণ পর সে কার্পেটের ওপর পা রাখল। উইন্ড ব্লেস্ট আসলেই এমন একটি সিকোয়েন্স যা এর নাম অনুযায়ী খুব সহজেই অ্যাক্ট করা যায়। একমাত্র সমস্যা হল এটি মাঝে মাঝে আমাকে খিটখিটে করে তোলে, যা ঝড়ের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি মিলে যায়। আলজার মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। তার মধ্যে কোনো আনন্দ ছিল না। গত 2 মাস বা তার বেশি সময় ধরে সে নিজের পরিচিত উৎস এবং ট্যারট ক্লাবের লেনদেনের মাধ্যমে ওশেন সংস্টারের ফর্মুলা সংগ্রহ করতে ব্যর্থ হল। সর্বোপরি এটি ছিল সিকোয়েন্স 5, যা ডেমিগডের সবচেয়ে কাছাকাছি একটি সিকোয়েন্স। এই ফর্মুলাটির চাহিদা যোগানের তুলনায় অনেক বেশি ছিল। প্রচুর টাকা এবং অতিরিক্ত দাম দিতে রাজি থাকার পরও এটি কেনা খুব কঠিন ছিল। সাধারণত কোনো উপযুক্ত চার্চ বা সংস্থায় যোগ দেওয়া ছিল এই ফর্মুলা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়, কিন্তু চার্চ অব স্টর্মসের একজন বিশপ হিসেবে আলজার এই উপায়ের ওপর নির্ভর করতে পারল না।
কিছু বিশেষ গোপনীয়তার কারণে তার নিজের শক্তি লুকিয়ে রাখা প্রয়োজন ছিল, যাতে সে নিজের মতো কাজ করার স্বাধীনতা পায় এবং সামান্য নজরদারির মধ্যে থাকে। যখন তার যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি হবে, কেবল তখনই সে একটি নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা হবে এবং সেই লক্ষ্য পূরণ করবে যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল। ক্যান আনন্দের বিষয় হল সে গত 2 মাস নষ্ট করল না। অন্ততপক্ষে তার উইন্ড ব্লেসড পোষণ হজম করার গতি বেশ ভালোই ছিল। উইন্ড ব্লেসড সহজ ছিল। শোনা যায় ওশেন সংস্টার বেশ কঠিন, আমাকে কি ঘন ঘন গান গাইতে হবে? আলজার না তাকিয়ে পারল না, সে ডেকের দিকে মাথা ঘুরিয়ে তাকাল। যদিও সে তাদের থেকে কয়েকটা রুম দূরে ছিল, তবুও সে মাতাল নাবিকদের গলা ছেড়ে গান গাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিল, যা ঝড়ের গর্জনকে টেক্কা দিচ্ছিল। আলজার অজান্তেই ভ্রু কুঁচকাল। ব্যাকলুন্ড 4:12 সিনথে সার্কাস। ম্যাডাম, ম্যাজিক দেখাচ্ছ না? তাহলে এমন পোশাক পরেছ কেন? এক তরুণ অবাক হয়ে পিচকালো সুচালো টুপি ও একই রঙের পোশাক পরা মহিলাটিকে জিজ্ঞেস করল। আমিও জানি না আমি এটা কেন পরে আছি। হয়তো এখানে আমার প্রথম পারফরম্যান্সের কারণে এটা হয়েছে। ঠান্ডায় আমার মাথা জমে গিয়েছিল এবং তারপর থেকেই এই স্টাইলটা স্থায়ী হয়ে গেল। ফোর্সওয়াল নিজের লাল ও হলুদ রং মাখা মুখে হাত বোলাল এবং হেসে উত্তর দিল, প্রাচীনকালে ম্যাজিককে প্রায় ডাইনিবিদ্যা বলে ভুল করা হতো। কিন্তু আমি কেন এটা পরে আছি তার সাথে এর কোনো সম্পর্ক নেই। সে তার সামনে রাখা 3টি চীনামাটির কাপের মাঝখানের কাপটি তুলে নিল। সে কাপটির নিচে একটি সাদা রঙের ছোট বল রাখল। তারপর সে দ্রুত কাপগুলোর অবস্থান পরিবর্তন করল এবং তাকে প্রশ্ন করা তরুণটির দিকে তাকিয়ে হাসল। অনুমান করো তো ছোট বলটা কোথায় আছে? এটা কি সম্রাট রোজেলের আবিষ্কৃত জুয়া খেলার একটা পদ্ধতি নয়? তরুণটি বেশ আগ্রহ নিয়ে বলল, কিন্তু তুমি তো জুয়ারি নও, তুমি সার্কাসের একজন ট্রিক মাস্টার। তাই আমার বিশ্বাস বলটা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। সব কাপই খালি। ফোর্স হাসল এবং বলল, অভিনন্দন, তোমার অনুমান ভুল হয়েছে। সে হঠাৎ মাঝখানের কাপটি তুলে নিল এবং সাথে সাথে একটি সাদা রঙের কিছু উড়ে বের হল। ওটা ছিল একটা পায়রা, আর আগের সেই ছোট বলটা ঠিক ওখানেই ছিল যেখান থেকে পায়রাটি উড়ে গিয়েছিল। ওয়াও, অসাধারণ, চমৎকার ম্যাজিক, দারুণ। চারপাশের মানুষের বিস্ময়ভরা চিৎকারের পর ফোর্সকে বেশ আত্মতৃপ্ত দেখাল। সে দূরের গির্জার ঘণ্টার দিকে তাকাল, তার ম্যাজিকের সরঞ্জামগুলো গুছিয়ে নিল এবং যে তাঁবুতে সার্কাস মাস্টার থাকত সেখানে ফিরে গেল। তুমি কি সত্যিই চাকরি ছেড়ে দিচ্ছ? আমি তোমার বেতন দ্বিগুণ করে দিতে পারি। সার্কাস মাস্টার এগিয়ে এসে তাকে বোঝানোর চেষ্টা করল। দুর্ভাগ্যবশত মার্চ মাসের মাঝামাঝি সময়েই সে ট্রিক মাস্টারের নীতিগুলো গুছিয়ে নিয়েছিল এবং গত সপ্তাহে পোষণটি পুরোপুরি হজম করে ফেলেছিল। আজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিন ছিল বলেই সে আজ এখানে আসল। যদিও ট্রিক মাস্টার হিসেবে কাজ করা বেশ ভালো লাগছিল, কিন্তু এটি তাকে অ্যাস্ট্রোলজারে উন্নীত হওয়ার লক্ষ্য থেকে আটকাতে পারল না। শিক্ষক বলেছিল যে এই সপ্তাহে সে তাকে ফর্মুলা, উপকরণ এবং একটি উপহার দেবে। ওটা কেমন উপহার হবে? পূর্ণিমার সেই ফিসফিসানি ক্রমশ আরও ভীতিজনক হয়ে উঠছিল। মিস্টার ফুল না থাকলে সে নিশ্চিতভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দানব হয়ে যেত। ফোর্স তার ডান হাত বাড়িয়ে মুখ ঢাকল এবং অলসভাবে একটা হাই তুলল। তারপর সে হেসে বলল, আসলে আমি একজন বেস্ট সেলার লেখিকা। আমার পরের বইটি সার্কাস নিয়ে লেখা, তাই আমি এখানে কাজ করতে এসেছিলাম। বেস্ট সেলার লেখিকা? সার্কাস মাস্টারের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে কিছুটা আশঙ্কা ও প্রত্যাশা নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমাদের সম্পর্কে খারাপ কিছু লিখবে? খারাপ কিছু কি আছে? গত 2 মাস আমার দারুণ কেটেছে। ফোর্স তার কালো সুচালো টুপিটা খুলে ফেলল। সার্কাস মাস্টার আন্তরিকভাবে হেসে বলল, ওয়াল, মিস ওয়াল, তুমি কি তোমার বইতে আমাদের সার্কাসের নামটি উল্লেখ করতে পারো? আমি তোমাকে বিজ্ঞাপনের টাকা দেব। অবশ্য খুব বেশি দিতে পারব না। তুমি তো জানোই আমাকে অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে হয়। এমনটাও করা যায়। এই সার্কাস মাস্টার তো বেশ বুদ্ধিমান। ফোর্স প্রথমবারের মতো বুঝতে পারল যে খবরের কাগজ বা ম্যাগাজিনের মতো উপন্যাসেও বিজ্ঞাপন দেওয়া সম্ভব। উপরন্তু এই মাধ্যমটি ছিল আরও পরোক্ষ ও স্বাভাবিক। ঢেউয়ের বুকে কামান বসানো একটি যাত্রীবাহী জাহাজ নিরাপদ সমুদ্রপথ ধরে এগিয়ে চলছিল। সে পথ থেকে দূরে সরে যাওয়ার সাহস তার ছিল না। ওরাভি দ্বীপের পূর্ব দিকের নিরাপদ পথ থেকে সামান্য বিচ্যুত হওয়া মানেই ছিল নিখোঁজ হয়ে যাওয়া। এমনকি জলদস্যুরাও নিরাপদ এলাকা ছেড়ে খুব বেশি দূরে যাওয়ার সাহস পেত না। এই সমুদ্র ছিল অজস্র অনাবিষ্কৃত অঞ্চল এবং নানা রোমহর্ষক উপকথায় ভরপুর। 2 মাস স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পর এবং 4 বার সত্যিকারের অ্যাক্টিং করার সুযোগ পাওয়ার পর ক্লাইন মোরেত্তি রোগী বহন করা, কমোড পরিষ্কার করা, বমি পরিষ্কার করা এবং অন্যান্য ছোটখাটো কাজকে বিদায় জানাল। সে গার্গাস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজে উঠল। মার্চের শুরুর দিকে ট্যারট গ্যাদারিংয়ে সে একটি ব্যক্তিগত কথোপকথনে দ্য হারমিট ক্যাটলিয়াকে নিয়োগ করেছিল।
সে গার্গাস দ্বীপপুঞ্জের রাজধানী শ্বেত শহর নাশের মধ্যে তার সাথে দেখা করবে। তারপর সে তার জাহাজে উঠে সোনিয়া সাগরের সুদূর পূর্ব দিকে অবস্থিত সেই বিপজ্জনক সমুদ্রের দিকে যাবে, যা দেখতে প্রায় কাল্পনিক বা মায়া বলে মনে হতো। সেখানে সে কোনো দলের অন্তর্ভুক্ত নয় এমন মারমেইডদের খুঁজবে যারা ওই অঞ্চলে বাস করত। দ্য হারমিট ক্যাটলিয়া বাস্তব জগতে ট্যারট ক্লাবের সদস্যদের সাথে দেখা করতে বেশ আগ্রহী ছিল বলে মনে হল। মাত্র কয়েক সেকেন্ড চিন্তা করেই সে দ্য ওয়ার্ল্ডের অনুরোধে রাজি হয়ে গেল, কিন্তু অতিরিক্ত বিপদের কথা চিন্তা করে সে বেশ চড়া দাম দাবি করেছিল, ৩,০০০ পাউন্ড। ক্লাইনের প্রথম প্রতিক্রিয়া ছিল হাল ছেড়ে দিয়ে মিস্টার হ্যাংডম্যানের ভুতুরে জাহাজে চড়ে বসা, কিন্তু চার্চ অব স্টর্মসের অনেক নাবিক তার সাথে থাকবে যা তার স্বাধীনতাকে খর্ব করবে, এবং সোনিয়া সাগরের সুদূর পূর্ব অঞ্চলের বিপদ অনেক বেশি ছিল। সব ভেবেচিন্তে সে অবশেষে মাম হারমিটের শর্ত মেনে নিল, আর ক্যাটলিয়া এপ্রিলের শুরু থেকে গার্গাস দ্বীপপুঞ্জের আশেপাশে ১ মাসের জন্য অপেক্ষা করবে। কোনো কারণে দেরি হলে তাদের এই সহযোগিতা শেষ হয়ে যাবে। ১,০০০ পাউন্ডের অগ্রিম আমানতে যাতে নষ্ট না হয় সেজন্য ক্লাইন তার পোষণ হজম করার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই ওরাভি দ্বীপ থেকে গার্গাস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করল। অবশ্য আগের অভিজ্ঞতা ও আসল অ্যাক্টিং করার সুযোগের কারণে সে ইতিমধ্যেই ফেসলেস পোষণটি পুরোপুরি হজম করার খুব কাছাকাছি চলে গিয়েছিল। এমনকি সে যদি আসল অ্যাক্টিং নাও করত, তবুও গেরম্যান স্প্যারো হিসেবে তার নিজের পরিচয় বজায় রাখলে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই পোষণ হজম হয়ে যেত। এই কারণে এবং গেরম্যান স্প্যারোর সাথে দ্য ওয়ার্ল্ডের পরিচয় যুক্ত থাকায় হাসপাতাল থেকে বের হওয়ার পর ক্লাইন আবার সেই পাগল ও শক্তিশালী অ্যাডভেঞ্চারারের রূপ ধারণ করল। অবশ্য সে নিজেকে কিছুটা ছদ্মবেশে আড়াল করে রেখেছিল। অস্থির সমুদ্রপৃষ্ঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লাইন অবশেষে একটি বন্দর শহর দেখতে পেল, যার ঘরবাড়িগুলো মূলত সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। ফেসাক সাম্রাজ্যের সুদূর পূর্ব সীমান্ত গার্গাস দ্বীপপুঞ্জের রাজধানী নাশ। আমি অবশেষে সমুদ্রের ওপারে চলে এলাম। ক্লাইন তিমি মাছের মাংস বোঝাই একটি মাছ ধরার নৌকাকে বন্দরের দিকে এগিয়ে আসতে দেখল। এটার রুক্ষতা কোনোভাবেই ঢাকা ছিল না। একই সাথে সে বন্দরে জলদস্যুদের পতাকা ওড়ানো বেশ কয়েকটি জাহাজ নোঙর করে থাকতে দেখল, যা কোনোরকম লুকানোর চেষ্টা করা হয়নি। আসলেই ওরাভি দ্বীপের পূর্ব দিকটা জলদস্যুদের খেলাঘর। ক্লাইন তার টুপি পরল, তার লাগেজ নিল এবং যাত্রীবাহী জাহাজটি স্থির হওয়ার পর কেবিন থেকে বের হয়ে গেল। সে সিঁড়ি বেয়ে বন্দরে নেমে এল। কয়েক কদম হাঁটার পর সে দেখল একদল জলদস্যু স্থানীয় একটি গ্যাংয়ের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। উভয় পক্ষ অস্ত্র বের করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ক্লাইন শান্তভাবে পাশ কাটিয়ে চলে গেল। তাদের থামানোর কোনো লক্ষণই তার মধ্যে ছিল না। ঠিক তখনই সে দেখল একজন স্থানীয় লোক পকেট থেকে কয়েকটি ক্যান বের করে সেগুলোর মুখ খুলল এবং রাস্তার ঠিক মাঝখানে জুড়ে মারল। এর মানে কি? ক্লাইন প্রায় হেসেই ফেলেছিল, কিন্তু তখনই সমুদ্রের এক কুখ্যাত জিনিসের কথা তার মনে পড়ে গেল। ক্যান্ড ওলফ ফিশ। ফেসাকের পূর্ব উপকূল এবং গার্গাস দ্বীপপুঞ্জে ক্যান্ড ওলফ ফিশ অত্যন্ত জনপ্রিয় ছিল। এই চিন্তা মাথায় আসার সাথে সাথেই এক অবর্ণনীয় দুর্গন্ধ যেন ক্লাইনের ঘ্রাণেন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলল। তার মুখের পেশিগুলো সংকুচিত হয়ে গেল এবং সে তার শরীরের অস্বস্তি চেপে রাখার চেষ্টা করতে করতে দ্রুত ওই এলাকা ত্যাগ করল। দুর্গন্ধের কবলে পড়া অল্প কয়েকজন জলদস্যুর সাথে সাথে বমি করতে শুরু করল, আর বাকিরা তাদের সঙ্গীদের টেনে হিঁচড়ে উন্মত্তের মতো পালিয়ে গেল, যেন তারা তাদের সমস্ত লড়াইয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে। ১ মিনিট পর একটি নির্জন কোণে সেই পাগল অ্যাডভেঞ্চারার গেরম্যান স্প্যারো উবু হয়ে বসে একটা নিঃশব্দ ঢেকুর তুলল। অধ্যায় ৬৩৫ সাক্ষাৎ। ক্যান্ড উলফ ফিশের গন্ধটা সত্যিই খুব কটু। এটা শুধু গন্ধযুক্তই ছিল না, একই সাথে এটা ভীষণ বিরক্তিকরও ছিল। এটা আসলে একটা জৈবিক অস্ত্র। ক্লাইন মোরেত্তি কোনায় গুটিসুটি মেরে বসে রইল এবং নিজেকে সামলাতে তার প্রায় ১ মিনিট সময় লাগল। এর আগে ক্লাইন ক্যান্ড উলফ ফিশকে বেশ অবমূল্যায়ন করেছিল। পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সে ব্যর্থ হয়েছিল। পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহার করা অথবা আন্ডারওয়াটার ব্রিদিং ব্যবহারের ভান করে অদৃশ্য বাতাসের টিউব তৈরি করার সুযোগ তার সামনে ছিল, কিন্তু সে তার কিছুই করল না। এখন সে অবশেষে গভীরভাবে বুঝতে পারল যে জনসমক্ষে ক্যান্ড উলফ ফিশ খোলা নিষিদ্ধ করা কতটা বুদ্ধিমানের কাজ ছিল। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে উঠে দাঁড়াল। নিজের সুটকেসটা নিয়ে সে ধীরে ধীরে বন্দরের দিকে হেঁটে গেল। নাস নামের এই শহরটার উপর তার প্রথম ইমপ্রেশন ছিল যে এখানে অনেক সাদা রঙের বাড়ি ছিল এবং পাথর ছিল বাড়ি তৈরির প্রধান উপাদান। তার দ্বিতীয় ইমপ্রেশন ছিল যে জায়গাটি খুব বেশি উত্তরে না হলেও এখানকার তাপমাত্রা বেশ ঠান্ডা ছিল। যদিও এখন এপ্রিল মাস চলছিল, তবুও তাপমাত্রা ছিল মাত্র কয়েক ডিগ্রি সেলসিয়াস। তার তৃতীয় ইমপ্রেশন ছিল যে সেখানে অনেক তিমি শিকারের ঘর বা হোয়েলিং হাউস ছিল। বিশাল বেলুগা তিমিগুলোকে কাটা হচ্ছিল চামড়া, মাংস, চর্বি, হাড়
এবং ধূসর অ্যাম্বার পাওয়ার জন্য। শেষের দুটো জিনিস ভোজসভার পোশাকের খাঁচা তৈরি করতে বা উন্নতমানের সুগন্ধি উপাদান তৈরিতে কাজে লাগল। ধূপ হোক বা পারফিউম, এগুলোকে এমন বিলাসবহুল সামগ্রী হিসেবে গণ্য করা হল যা কেবল ধনী এবং অভিজাতরাই উপভোগ করতে পারল। বেলুগা তিমির চামড়া, মাংস এবং চর্বিরও নিজস্ব ব্যবহার ছিল। এগুলো আলাদাভাবে জামাকাপড়, খাবার বা তেলজাতীয় জিনিস তৈরিতে ব্যবহার করা হল। নাস এবং গার্গাস দ্বীপপুঞ্জে বেলুগা তিমির রান্নার পদ্ধতি একটি অনন্য সংস্কৃতিতে রূপ নিল। সেখানে নানা রকমের রান্নার কৌশল এবং বিখ্যাত রেস্তোরাঁ গড়ে উঠল। ক্লাইন বিভিন্ন হোয়েলিং হাউসের পাশ দিয়ে হেঁটে গেল এবং দেখল যে আলাদা করা চর্বিগুলো মালবাহী গাড়িতে করে পাশের কালো ধোঁয়া বের হওয়া কারখানাগুলোর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ছিল তেল শোধনাগার, যা গার্গাসের জন্য বেশ অনন্য ছিল। বেলুগা তিমির চর্বি শোধন করে তিমির তেল তৈরি করা হল, যা বোতলজাত করে চমৎকার দাহ্য পদার্থ এবং বিশেষ কিছু শিল্পের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহৃত হল। খুবই অদ্ভুত, সে কুয়াশার মতো নিঃশ্বাস ছেড়ে একটু থামল এবং কিছুক্ষণের জন্য দেখল। বন্দর থেকে বের হয়ে শহরের মূল এলাকায় ঢুকতেই ফেইস্যাক ভাষার হট্টগোল তার কানে এসে পৌঁছাল। উত্তর মহাদেশের ভাষার উৎস প্রাচীন ফেইস্যাক ভাষায় দক্ষ হওয়ার কারণে ক্লাইন অনেক আগে থেকেই উত্তর মহাদেশের বর্বরদের এই ভাষার সাথে পরিচিত ছিল। কোলাহল শুনে সে মাথা ঘোরাল অ্যান্ড দেখল যে সোনালি চুলের লম্বা মানুষগুলো রাস্তায় আড়াআড়ি ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। একদম সামনের ব্যানারটিতে পরিষ্কারভাবে তাদের প্রতিবাদের কারণ লেখা ছিল, বেলুগা তিমি শিকারের বিরোধিতা করুন, আমাদের ট্যাক্সি উন্নয়ন প্রয়োজন। ফুত সে প্রায় হেসেই ফেলল, কারণ মনে করল যে ট্যাক্সি উন্নয়নের এই ধারণাটি সম্ভবত সম্রাট রোজেল আবিষ্কার করেছিল। ক্লাইন চারদিকে চোখ বুলাল, পেছনের ব্যানারগুলোর দিকে তাকাল এবং প্রতিবাদের উদ্দেশ্য বুঝতে পারল। বেঁচে থাকার জন্য তিমি শিকার, আনন্দের জন্য নয়। মানুষ বেলুগা তিমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। লোভী শয়তানদের নাশ ছেড়ে চলে যাওয়া উচিত। এই সময় ধূসর ইউনিফর্ম পরা নাস পুলিশ বাহিনী ঢাল, দাঙ্গা দমনের কাঁটা এবং লাঠি নিয়ে আন্দোলনকারীদের এগিয়ে যাওয়া থামাতে পথ আগলে দাঁড়াল। সামান্য তর্কাতর্কির পর পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নিল। অনেক আন্দোলনকারী যুবক খোলা ক্যান্ড উলফ ফিশ এবং মলোটভ ককটেল ছুঁড়ে মারল। নাস পুলিশ কোনো সংযম দেখাল না এবং ঢাল উঁচিয়ে লাঠি দিয়ে আঘাত করতে করতে সামনে এগিয়ে গেল। রাস্তায় আগুন জ্বলতে দেখে ক্লাইন নিজের নাক চেপে ধরল। সে বুঝতে পারল যে অনেক পথচারী এতে বিন্দুমাত্রও বিচলিত হল না। হাতে গোনা কয়েকজন দর্শক ছাড়া বাকি সবাই নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে নাসে প্রায়ই এমন ঘটনা ঘটে। আন্দোলন কি এখানে দাঙ্গায় রূপ নেয়, যেমনটা ফেইস্যাক সাম্রাজ্যের কাছ থেকে আশা করা যায়? সে মনে মনে বলল। রাস্তা দিয়ে ঘুরে একটি ইন খুঁজে নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করল। ক্লাইন গেরম্যান স্প্যারো নামেই নিজের নাম নথিভুক্ত করতে থাকল এবং ভাইস অ্যাডমিরাল এলমেন্ট ট্রেসির ছড়িয়ে দেওয়া খবরের কারণে অ্যাভারনাইট গডেস চার্চ তাকে একজন ফেসলেস হিসেবে গণ্য করবে কিনা তা নিয়ে একেবারেই চিন্তিত হল না, কারণ তিমির শিকারের রুট ধরে ভ্রমণ করে অ্যাভারনাইট গডেসের বিশ্বাসী মারমেইডদের খুঁজে বের করার কোনো পরিকল্পনা তার ছিল না। সে সোনিয়া সাগরের সুদূর পূর্বের বিপজ্জনক অঞ্চলের দিকে যাওয়ার পরিকল্পনা করল, আর গার্গাস দ্বীপপুঞ্জের নিরাপত্তার ব্যাপারে তার উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই ছিল না। এটি ফেইস্যাক সাম্রাজ্যের একটি উপনিবেশ ছিল। সেখানকার একমাত্র বৈধ চার্চ ছিল যুদ্ধের দেবতার চার্চ। তারা অ্যাভারনাইট গডেস চার্চের ঘোর শত্রু ছিল। সে প্রথমে বেশ চিন্তিত ছিল যে হয়তো এখানে অনেক ফেসলেসের সাথে তার দেখা হয়ে যাবে এবং পাশের ঘরে তিমির খাবার খেতে গেলেই 7-8 জন ফেসলেসের মুখোমুখি হতে হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করার পর সে যুক্তি দিয়ে এই সম্ভাবনাটি নাকচ করে দিল। প্রথমত, সিয়ার পাথওয়ের বিয়ন্ডাররা এমনিতেই খুব বিরল ছিল। ক্লাইনে পর্যন্ত কেবল 3 জন বিয়ন্ডারের দেখা পেয়েছিল যারা সিকোয়েন্স 8 পার করেছিল, আর দ্বিতীয়ত সিকোয়েন্স 6-এর বিয়ন্ডারদের সচরাচর দেখাই মিলল না। এমনকি জলদস্যুদের আড্ডাস্থলেও যাদের ওপর 5000 পাউন্ডের বাউন্টি ছিল তাদের বিরল জীব হিসেবে গণ্য করা হল। তৃতীয়ত, একজন ফেসলেস যখন সমস্ত প্রস্তুতি শেষ করল তখন সে তিমি শিকারের নৌকায় চড়ে মারমেইডদের খুঁজতে বের হল। তারা হয় অ্যাভারনাইট গডেসের প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করল, সমুদ্রের তলদেশে ডুবে গেল, অথবা গবেষণা কর্মী হিসেবে যোগ দিল। নতুবা অত্যন্ত বুদ্ধিমানরা সুযোগ বুঝে নিরাপদে চলে যাওয়ার আগেই সফলভাবে অ্যাডভান্স করল। তার পক্ষে গার্গাস দ্বীপপুঞ্জে দীর্ঘদিন অবস্থান করা সত্যিই খুব বিরল বিষয় ছিল। সারা নাশে আমাকে বাদ দিলে হয়তো বড়জোর দুটোর বেশি ফেসলেস থাকবে না। ক্লাইন তার জামাকাপড় ঠিক করল, কারণ সে ক্যাটলিয়ার সাথে যোগাযোগ করার জন্য কোনো তাড়াহুড়ো দেখাল না। সে প্রফুল্ল মনে রাস্তায় বের হল এবং ভ্রমণের সময় শোনা গল্প অনুযায়ী সুস্বাদু খাবারের খোঁজ করতে লাগল। কাঁচা বেলুগা তিমির টুকরো, ভাজা তিমির স্টেক, চামড়াসহ তিমির তেল, ঝলসানো তিমির মাংস। ক্লাইন 3টি রেস্তোরাঁ বদলাল এবং বিভিন্ন রকমের খাবারের স্বাদ নিল। জিনিসটা মন্দ ছিল না, বেশ অনন্য, আর খুব একটা আষ্টে গন্ধও ছিল না, বরং এটা বেশ সুস্বাদু এবং আকর্ষণীয় ছিল। ঢেকুর সে রাস্তায় বের হওয়ার সময় নিজের মুখ চেপে ধরল।
সে দেখল যে রাস্তার ল্যাম্পপোস্টের আলো বেশ কম হলেও রাস্তার ধারের বাড়িগুলোর আলো বেশ উজ্জ্বল ছিল। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সেগুলো রাতের অন্ধকার দূর করল। সমুদ্রের ওপর দিয়ে বরফ ঠান্ডা বাতাস বয়ে গেল, যার ফলে ক্লাইন নিজের কলার টেনে তোলার জন্য হাত বাড়াল। তার হাতের কবজিতে আটকানো নীল কাফলিঙ্কগুলোর দুটি বেশ শান্ত দেখাল। আংটির তুলনায় কাফলিঙ্ক গেরম্যান স্প্যারোর ব্যক্তিত্বের সাথে বেশি মানানসই ছিল, তাই কারিগর তার অনুমতি ছাড়াই এই পরিবর্তন করায় সে তাকে কোনো দোষ দিল না। আর যে হারমোনিকাটি স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীকে ডাকার মন্ত্রের সাথে জুড়ে দেওয়া হয়েছিল তা ক্লাইনের ভেতরের ইচ্ছার সাথে পুরোপুরি মিলে গেল। এটি প্রায় 1.5 বছর ব্যবহার করা যাবে বলে মনে হল। এটির রং ছিল রূপলি এবং দেখতে বেশ চমৎকার ও সুন্দর ছিল। হারমোনিকাটি পাওয়ার পর ক্লাইন মনে মনে এমন একটা দৃশ্যের কথা ভাবল, এক উন্মাদ ও শক্তিশালী অভিযাত্রী নৌকার এক কোণে দাঁড়িয়ে চাঁদের আলোয় এক নিঝুম রাতে হারমোনিকায় একটি করুণ সুর বাজাল। দুর্ভাগ্যবশত হারমোনিকাটি থেকে কোনো শব্দ বের হল না এবং এটি কেবল রিনেট টাইনকারকে ডাকার জন্যই ব্যবহার করা গেল। সে নাশের শূন্য ও ঠান্ডা রাস্তা দিয়ে হেঁটে অবশেষে নিজের ইনে ফিরে গেল। পরদিন সকালে ক্লাইন অপটিমাল অবস্থায় ফিরে আসার জন্য ঘুমিয়ে নিল এবং গ্রে অ্যাম্বার স্ট্রিটে গিয়ে হট হুইল ড্যান্স নামের একটি মুদি দোকানে ঢুকল। সে কাউন্টারে টোকা দিল এবং তার চেয়ে এক মাথা লম্বা গ্রিজল বসকে দেখে ফেইস্যাক ভাষায় বলল, তিমি তেল। বস এর মুখে অনেক বলিরেখা ছিল, তবে সে কেবল বেলুগা তিমির চামড়া দিয়ে তৈরি একটি কোট পরেছিল। হালকা রঙের নকশাগুলোর মধ্যে এক অদ্ভুত সুন্দর রূপ ফুটে উঠল। কতটুকু? বস চারিদিকের অগোছালো পণ্যগুলোর তোয়াক্কা না করে বড় বড় ঢোকে মদ খেতে লাগল। 1 এবং সোয়া 1 বালতি। ক্লাইন পূর্ব নির্ধারিত গোপন পাসওয়ার্ড অনুযায়ী উত্তর দিল। বস এর মদ খাওয়ার গতি সাথে সাথে ধীর হয়ে গেল এবং সে বাদামি সবুজ রঙের অ্যালকোহলের গ্লাসটি কাউন্টারের ওপর রাখল। একটু খেয়ে দেখবে নাকি? এটা নেপোসের চেয়ে বহুগুণ খাঁটি। একে ফেইস্যাকের পুরুষদের রক্ষিতা বলা চলে। এটি ফেইস্যাকের একটি বিশেষ চোলাই মদ ছিল, যা আলু বা শস্য দিয়ে তৈরি করা হল। এটির অ্যালকোহলের তীব্রতা ছিল অনেক বেশি, যা ব্লেইজের মতোই উত্তেজক এবং বিখ্যাত ছিল। সোনিয়া ব্লাড ওয়াইনের তুলনায় এর দাম বেশ কম ছিল এবং সাধারণ ফেইস্যাকবাসীরা এটিকে খুব পছন্দ করল। সে মাথা নাড়ল। বস শব্দ করে হাসল। যে পুরুষ নেপোস খায় না সে আবার কেমন পুরুষ? লোয়েনে কি কেবল মেয়েরাই বাস করে? সে বিড়বিড় করে উঠল এবং আর এক ঢোক মদ গিলল। কে তোমাকে এখানে পাঠাল? ম্যাডাম গেরমিউসিস। ক্লাইন স্থানীয় রীতির আদলে একটি নাম বলল। বস জোরে একটা শ্বাস ছাড়ল, যার ফলে মদের তীব্র গন্ধ বাতাসে ভেসে বেড়াল। সে টলতে টলতে উঠে দাঁড়াল, ঠিক যেন সার্কাসের একটি মেরু ভালুক। দোকানের কর্মচারীকে কিছু নির্দেশনা দেওয়ার পর সে ক্লাইনকে পেছনের গুদামের 2য় তলার একটি ছোট ঘরে নিয়ে গেল। আমাকে একটু খুঁজতে দাও, দেখি কোথায় আছে, বস নিচু হয়ে বিড়বিড় করে বলল। সে নিজের মুখের ভঙ্গি স্বাভাবিক রাখার চেষ্টা করল, কারণ তার লোয়েন রাজ্যে বহুল প্রচলিত একটি কৌতুকের কথা মনে পড়ল। ফেইস্যাকের মানুষ কখন মাতাল থাকে না? যখন সে তার মায়ের গর্ভে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্লাইন দেখল যে বস তার জিনিসপত্র ঘেঁটে একটি স্বচ্ছ ক্রিস্টাল বল খুঁজে বের করল। এরপর সেই মাতাল মেরু ভালুক ক্লাইনের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে বলটির ওপর হাত বুলাল এবং নিচু গলায় প্রাচীন হার্মিস ভাষায় কঠিন মন্ত্র উচ্চারণ করতে লাগল। ঘরটি ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল এবং ঘরের প্রতিটি কোণা থেকে আলো মিলিয়ে গিয়ে যেন এক অদ্ভুত আকর্ষণী শক্তি তৈরি করল। ক্রিস্টাল বলটি দ্রুত জ্বলে উঠল এবং তার ভেতরে কালো রঙের ক্লাসিক পোশাক পরা এক মহিলার অবয়ব ভেসে উঠল। তার মুখমণ্ডল ছিল ডিম্বাকৃতির এবং গায়ের রং ছিল ধবধবে ফর্সা, আর তার চোখের মণি ছিল রহস্যময় কালচে বেগুনি রঙের। আমি আবার ট্যারো ক্লাবের আরেকজন সদস্যের আসল চেহারা দেখতে পাচ্ছি। সে সামনে এগিয়ে গেল এবং ক্রিস্টাল বলটি হাতে নিল। ক্রিস্টাল বলের ওপাশে দ্য হারমিট ক্যাটলিয়া ও পরিষ্কারভাবে দ্য ওয়ার্ল্ডকে দেখতে পেল। তার দৃষ্টি কিছুক্ষণের জন্য থমকে গেল এবং সে ইতস্তত করে বলল, গেরম্যান স্প্যারো। সে বুঝতে পারল যে ট্যারো ক্লাবের সদস্যদের আসল শক্তি এবং যোগ্যতা তার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। দ্য ওয়ার্ল্ড আসলে ছিল সেই উন্মাদ শিকারী গেরম্যান স্প্যারো, যাকে একজন জলদস্যু অ্যাডমিরালের সমকক্ষ মনে করা হল। শান্ত, ধীরস্থির, অভিজ্ঞ এবং নির্মম অ্যাডমিরাল অফ স্টার্স খুব বেশি অবাক হল না। হ্যাঁ, ম্যাডাম ক্যাটলিয়া। ক্লাইন বসকে ঘর থেকে চলে যাওয়ার ইশারা করল। চারিদিক নিস্তব্ধ হয়ে যাওয়ার পর অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়া আবারও জিজ্ঞেস করল, আমি খুব কৌতূহলী, তুমি কিভাবে আমার পরিচয় জানতে পারলে? আমি তো সভায় যোগ দেওয়ার সময় খুব সতর্ক থাকি। স্বাভাবিকভাবেই সে চমকে উঠেছিল যখন দ্য ওয়ার্ল্ড তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়ে তাকে সরাসরি অ্যাডমিরাল অফ স্টার্স বলে সম্বোধন করেছিল, এবং মূলত এই কারণেই সে দ্য ওয়ার্ল্ডের কাজটা হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল। একটি গোপন কথা, সে ভদ্রভাবে হাসল। ক্লাইন শান্তভাবে যোগ করল,
তোমার চোখ দুটো সত্যিই খুব বিশেষ। আমি কি এটাকে এক ধরনের প্রশংসা হিসেবে ধরে নেব? ক্যাটলিয়া হাসল এবং কিছুটা আশ্বস্ত বোধ করল। সে ভাবল যে দ্য ওয়ার্ল্ড আগে হয়তো কেবল তার চোখ এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে তাকে অ্যাডমিরাল অফ স্টার্স বলে সন্দেহ করেছিল, কিন্তু সে পুরোপুরি নিশ্চিত ছিল না। তাই সে কথার ছলে তাকে পরীক্ষা করল এবং তার আচরণই তাকে সঠিক উত্তরটি জানিয়ে দিল। সে কোনো উত্তর দিল না এবং সরাসরি প্রশ্ন করল, আমরা কবে রওনা হতে পারব? অধ্যায় 636 স্লটারার। অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়া উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভাবল। সে বলল, আজ রাতে 8টায়। ডক 6। খারাপ না, কোনো দেরিই হল না। ক্লাইন মোরেত্তি হালকা মাথা নাড়ল। সে বলল, ঠিক আছে। তার কথা শেষ হতেই ক্রিস্টাল বলের ভেতরের আলোটা হঠাৎ এক জায়গায় জড়ো হল। কালো ক্লাসিক্যাল পোশাক পরা ফিগারটি অন্ধকার এবং ঝাপসা হয়ে গেল। তারপর ওটা দ্রুত অদৃশ্য হয়ে গেল। খুব সাধারণ হয়ে যাওয়া ক্রিস্টাল বলটা হাতে নিয়ে ক্লাইন ঘুরল। সে দরজা টেনে খুলে বাইরে বেরিয়ে গেল। দেয়ালে হেলান দিয়ে মদ গিলতে থাকা বসের দিকে এক পলক তাকিয়ে সে ক্রিস্টাল বলটা তার দিকে ছুঁড়ে দিল। বস কোনোমতে বলটা লুফে নিল। ক্লাইন ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নেমে গুদামঘর থেকে চলে গেল। হট হুইল ড্যান্স থেকে বের হয়ে ক্লাইন তার সোনার পকেট ঘড়িটা বের করল। শেষ সময় দেখার জন্য ওটা খুলে ধরল। দুপুর হতে চলল। বেশিরভাগ বাড়ি এখন খোলা থাকবে। ক্লাইন একটা ভাড়ার গাড়ি থামাল। সে গাড়োয়ানকে ফাইসাক ভাষায় লার্ডাল বারে যাওয়ার কথা বলল। স্থানীয় ভাষায় এর অর্থ ভোরবেলা বা ডন বার। এটা এমন একটা জায়গা ছিল যেখানে গার্গাস দ্বীপপুঞ্জে অ্যাডভেঞ্চারাররা জড়ো হতো। ক্লাইনের কাছে বিভিন্ন তথ্য এবং খবরের খোঁজ পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা হয়তো তাকে কঠিন সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এতে সে প্রাণ হারানোর বিপদ থেকে বেঁচে যেতে পারবে। তাই বার পছন্দ না হলেও সে প্রায়ই সেখানে যেত। সে 1 কাপ কড়া মল্ট বিয়ার নিয়ে বার কাউন্টারের কোনায় চুপচাপ বসে থাকত। সেখানে বসে সে সমুদ্রে ঘটে যাওয়া নানা আকর্ষণীয় ঘটনা মনোযোগ দিয়ে শুনত। তাছাড়া সে রয় কিং সম্পর্কেও জানতে চেয়েছিল। রয় কিংকে বায়ামের গভর্নর জেনারেলের অফিসে বন্দী করে রাখা হয়েছিল। গত 2 মাসে স্নেক অফ মার্কারি উইল অসেপ্টিন তাকে কোনো স্বপ্ন পাঠাল না। একইভাবে ফেট কাউন্সিলর রিকার্ডো কোনো শক্তিশালী রহস্যময় জিনিস পাওয়ার সূত্র দেওয়ার জন্য তার মেসেঞ্জারকে ডাকল না। প্রায় 20 মিনিট পর গাড়িটা থামল। ক্লাইনের চোখের সামনে লার্ডাল বার লেখা একটা বিশাল লম্বা সাইনবোর্ড ভেসে উঠল। সে অভ্যাসগতভাবে 2 1 সলি নোট বের করল এবং গাড়োয়ানের হাতে দিল। যখন সে গাড়োয়ানের মলিন মুখের দিকে তাকাল, তখনই হঠাৎ তার একটা জিনিস মনে পড়ল। সে তো দেশের বাইরে এসেছে, আর এটা হলো ফাইসাকের একটা উপনিবেশ। এখানকার নিজস্ব মুদ্রা আছে। সবচেয়ে ছোট মুদ্রা ছিল কোপেক, তার ওপর ছিল ফাইসিলভার, আর তারপর গোল্ড হুরন। তারা খুব সহজ দশমিক পদ্ধতির মুদ্রা ব্যবস্থা ব্যবহার করত, যার কারণে হিসাব করা খুবই সহজ ছিল। আমি তো ব্যাংকে গিয়ে কোপেক আর ফাইসিলভার ভাঙিয়ে নিতে ভুলে গেছি। সরাইখানা আর রেস্তোরাঁতেই তো সব শেষ করে ফেললাম। ক্লাইন যখন আশেপাশে কোনো ব্যাংক আছে কিনা দেখার জন্য তাকাতে যাবে, তখনই গাড়োয়ান আনন্দের সাথে 2 1 সলি নোট লুফে নিল। বারবার পরীক্ষা করার পর তার কুঁচকানো মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে বলল, ধন্যবাদ, তোমার উদারতার জন্য অনেক ধন্যবাদ। ক্লাইন গাড়ি থেকে নামল। লার্ডাল বারের দিকে হাঁটার সময় সে গাড়োয়ানের খুশি মাখা মুখটা মনে করছিল। গোল্ড পাউন্ড, সলি আর পেনি কি এখানেও চলে? হ্যাঁ, গার্গাস দ্বীপপুঞ্জ তো টোস্কাটার আর ওরাভি থেকে খুব বেশি দূরে নয়। এখানকার বাজারে অনেক জিনিসই বিক্রি হতো, আর লোয়েনের অনেক অ্যাডভেঞ্চারার বেলুগা তিমির সাগরে ঘুরতে আসতে পছন্দ করত। তাই ব্যক্তিগত লেনদেনে লোয়েন সাম্রাজ্যের মুদ্রা ব্যবহার হওয়াটা বেশ স্বাভাবিক। হ্যাঁ, লোয়েনের শিল্প ও অর্থনৈতিক শক্তি ফাইসাক সাম্রাজ্যের চেয়ে অনেক বেশি। গোল্ড পাউন্ডের মূল্য গোল্ড হুরনের চেয়ে অনেক বেশি। দাঁড়াও, হঠাৎ ক্লাইনের একটা কথা মনে পড়ল। 1 গোল্ড পাউন্ড দিয়ে 5.5 গোল্ড হুরন পাওয়া যেত। তার মানে 2 সলি, মানে 5.5 ফাইসিলভার। আর হোয়াইট সিটিতে 1 ঘন্টার জন্য ভাড়ার গাড়ির খরচ ছিল 4 ফাইসিলভার। সেখানে কোনো আংশিক ছাড়ের ব্যবস্থা ছিল না। গাড়োয়ান কেন এত খুশি হয়েছিল তা এখন বোঝা গেল। ক্লাইন পিছন ফিরে তাকাল। সে দেখল যে গাড়িটা অনেক আগেই চলে গিয়েছিল। সে একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলল। নিজের টুপিটা চেপে ধরে ক্লাইন ভারী কাঠের দরজা ঠেলে লার্ডাল বারে ঢুকল। এই জগতে ডক ও কারখানার আশেপাশের বারগুলোতে দুপুরের আর রাতের খাবারও বিক্রি হতো, তাই সেগুলো সকাল 11টার দিকেই খুলে যেত। সেই মুহূর্তে বেশ কয়েকজন অলস অ্যাডভেঞ্চারার বার কাউন্টারের সামনে জড়ো হয়েছিল। তারা মদ এবং শুঁটকি মাছ অথবা ওপরে তেল ভাসতে থাকা সবজির স্যুপের অর্ডার দিয়েছিল। রুটি দিয়ে তারা সেগুলো বেশ মজা করে খাচ্ছিল। দুপুরবেলা ল্যান্টি প্রুফ আর নেপোস মদ গিলছে। তারা কি সারাদিন মাতাল হয়ে থাকার পরিকল্পনা করছে? ফাইসাকের এই অভ্যাসগুলো আসলেই মেনে নেওয়া যায় না।
ক্লাইন কোনো অভিব্যক্তি ছাড়াই বার কাউন্টারের দিকে হেঁটে গেল। সে একটা কোনায় বসল। সে কাঠের কাউন্টারে টোকা দিল। সে বলল, 2টো লাল সসেজ দেওয়া টোস্ট করা রুটি, 1 প্লেট স্মোকড তিমির মাংস, 1 বাটি ঘন সবজির স্যুপ আর 1 কাপ গোলাস বিয়ার। গোলাস বিয়ার ফাইসাকের পূর্ব উপকূলে বেশ জনপ্রিয় ছিল। সোনিয়া দ্বীপ ও গার্গাস দ্বীপপুঞ্জে এটি খুব একটা দেখা যেত না। এখানে নতুন এসেছ? বারটেন্ডার ক্লাইনের দিকে এক পলক তাকাল। সে বলল, মোট 4 ফাইসিলভার আর 6 কোপেক। ওয়েট, 6 ইজ জার্মান, লেটস রাইট 6 ইন বেঙ্গলি। সে বলল, মোট 4 ফাইসিলভার আর 6 কোপেক। আমি কড়া মদ খাচ্ছি না দেখেই নতুন মনে হল। ক্লাইন বারটেন্ডারের প্রশ্নটা এড়িয়ে গেল। সে 2 সলিড নোট কাউন্টারে ছুঁড়ে দিল। এটা 5.5 ফাইসিলভারের সমান ছিল। সে যে এখন গেরম্যান স্প্যারো সে কথা মনে রেখে ক্লাইন বাকি পয়সা ফেরত দেওয়ার ইচ্ছাটা চেপে গেল। সে ওটাকে বকশিস হিসেবেই রেখে দিল। অবশ্য ব্যাকলুন্ডের কোনো বারে এত খাবার কিনতে তার বড় জোর 2 সলি লাগত। বকশিস পেয়ে বারটেন্ডার আর কোনো কথা বাড়াল না। সে দক্ষ হাতে 1 কাপ গোলাস বিয়ার ঢালল এবং ক্লাইনের দিকে এগিয়ে দিল। বিয়ারটা ছিল বেশ কালচে রঙের আর ওপরে অনেক ফেনা। এটার একটা চমৎকার পোড়া স্বাদ ছিল, আর সেই সাথে মৃদু একটা ঝাঁঝালো অনুভূতিও ছিল। ক্লাইনের মনে হল এতে অ্যালকোহলের পরিমাণ বেশ বেশি। সে সন্দেহ করল এর সাথে অন্য কোনো কড়া মদ মেশানো হয়েছে কিনা। খাবারের জন্য অপেক্ষা করতে করতে সে বিয়ারে চুমুক দিল। সে চুপচাপ আশেপাশের অ্যাডভেঞ্চারারদের কথাবার্তা শুনতে লাগল। তাদের আলোচনার মূল বিষয় ছিল কেউ একজন কিভাবে হঠাৎ বড়লোক হয়ে গেছে, অথবা কাকে জলদস্যুরা মেরে ফেলেছে। কেউ হয়তো বাউন্টি দাবি না করেই এক জলদস্যু ক্যাপ্টেনকে খতম করে তার দলবল দখল করে নিয়েছে। আবার আলোচনা হচ্ছিল নাসের কোন মহিলার অবৈধ সন্তান হয়েছে, কিংবা কে পতিতালয়ে গিয়ে সবার হাসির পাত্র হয়েছে। গার্গাসের বিশেষ ঘন স্যুপটি ক্লাইনের সামনে আনা হল। এটি মিষ্টি সবজি, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, মাছ ও মাখন দিয়ে তৈরি করা হয়েছিল। অবশেষে সে আকর্ষণীয় কিছু শুনতে পেল। এক অ্যাডভেঞ্চারার গলা নিচু করে তার পাশের সঙ্গীদের সাথে কথা বলতে লাগল। সে বলল, তোমরা কি এটা শুনেছ? গার্গাসের পূর্ব দিকে 4র্থ যুগের একটা ধ্বংসাবশেষ আছে। না তো। কে ওটা খুঁজে পেল? তার সঙ্গী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। অ্যাডভেঞ্চারার ডানে বামে তাকাল। সে বলল, গ্যারেথ ওটা আবিষ্কার করেছে। তোমরা তো জানোই ও একজন সিফ্যারার যে খুব ভালো ডুব দিতে পারে। মাতাল অবস্থায় ওকে ডেকে থেকে ফেলে দেওয়া হয়েছিল, আর ও সাগরের তলদেশে ডুবে গিয়েছিল। কে জানত যে ও ওখানে ইস্পাতের তৈরি ভবনের ধ্বংসাবশেষ খুঁজে পাবে? ওগুলো নিশ্চিতভাবেই মানুষের তৈরি ইস্পাতের কাঠামো ছিল। তারপর কি হল? তার সঙ্গী জানতে চাইল। অ্যাডভেঞ্চারার হাসল। গ্যারেথ সেই ধ্বংসাবশেষ ধরে এগিয়ে গিয়ে এক অজানা গভীরতার পরিত্যক্ত সমুদ্রকূপ খুঁজে পেল। ওটা পুরোপুরি সমুদ্রের পানিতে ভরা ছিল, কিন্তু তারপরও ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। হে লর্ড অফ স্টর্মস, এটা হয়তো মাটির একেবারে কেন্দ্র পর্যন্ত চলে গেছে। ও বলছিল ভেতরের কিছু একটা ওকে ডাকছিল, কিন্তু ও সেখানে যাওয়ার সাহস করেনি। তাই ও ভয়ে ভয়ে ওপরে ভেসে উঠেছিল। একটা গভীর সমুদ্রকূপ, অদ্ভুত এক আকর্ষণ। এটা হয়তো 4র্থ যুগের ধ্বংসাবশেষ নয়, সম্ভবত এটা 3rd ইপক বা 2nd ইপকের হবে। লিটল সান বলেছিল যে ডার্ক এপকের সময় সমুদ্রের দানবেরা এলফ কিং সোনিয়া থ্রিমের অধীনে ছিল। তারা তাকে সাগরের তলদেশ শাসন করতে সাহায্য করত। মিষ্টি, নোনতা আর কিছুটা টক স্বাদ। ক্লাইন এক মুখ ঘনসবজির স্যুপ খেল। সে কাঁটা চামচ দিয়ে 1 টুকরো স্মোকড বেলুগা তিমির মাংস তুলে নিল। ক্লাইন তার দুপুরের খাবার ও বিয়ার শেষ করা পর্যন্ত তারা কাজের আর কোনো কথাই বলল না। তবে লার্ডাল বারের ভেতরে মানুষের ভিড় বেড়েই চলছিল। হঠাৎ ভারী দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খোলা হল এবং দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। মাথায় টপ হ্যাট পরা এক তরুণ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে পড়ল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে লোয়েনের মানুষ। সে নার্ভাস গলায় চিৎকার করে বলল, এখানে অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনের কেউ কি আছে? হ্যাঁ, বিল্ট এখনও আমাকে একটা জিনিস বানিয়ে দেওয়ার বাকি আছে। ক্লাইন দেখল তরুণটি আতঙ্কিত হয়ে চারদিকে তাকাচ্ছে। সে বারবার পিছনে ফিরে দেখছিল। দেখে মনে হচ্ছিল কেউ একজন তাকে তাড়া করছে। ক্লাইন তাকে সাহায্য করবে কিনা তা ভাবার আগেই 3 কোণা থেকে 3 জন অ্যাডভেঞ্চারার উঠে দাঁড়াল। তাদের মধ্যে একজন ছিল 2 মিটারেরও বেশি লম্বা। তার চওড়া কাঁধ আর শক্তপেশি ছিল। তার চুল ছিল কিছুটা সোনালি আর চোখ দুটো গাঢ় নীল। সে সবার বেশ নজর কাড়ছিল। তার শারীরিক শক্তি তার শরীরের গঠনের সাথে মানানসই ছিল। সে তেমন উচ্চ সিকোয়েন্সের কোনো বিয়ন্ডার নয়। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল। সে আবার একজন দর্শক হিসেবে দরজার দিকে তাকাল। কিছুক্ষণের মধ্যেই লিনেনের শার্ট আর বাদামি জ্যাকেট পরা এক লোক দরজায় দেখা গেল। সে মাঝারি গড়নের ছিল। তার ঠোঁট দুটো ছিল বেগুনি রঙের। তার বাদামি চোখ থেকে হিংস্র এক দৃষ্টি সে আড়াল করতে পারছিল না। সে
ক্লাইন মুহূর্তের মধ্যেই লোকটার সাথে একটি বাউন্টি পোস্টারের ছবির মিল খুঁজে পেল। সে ছিল কিং অফ ইমর্টালিটি আগালিতোর সেকেন্ড মেট, স্লটার কির্চিস। তার মাথার দাম ছিল ৯,৫০০ পাউন্ড। এ তো এক কুখ্যাত জলদস্যু। ক্লাইনের স্নায়ু টানটান হয়ে গেল। তার চোখ লোকটির ওপর আটকে রইল। সে স্বাভাবিকভাবে তার বাম হাতটা নিচে ঝুলিয়ে দিল। তার শরীর সামনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হল। কির্চিস সেই ২ মিটার লম্বা জায়ান্টের দিকে চোখ বুলাল। সে ক্লাইনকেও দেখল। তারপর সে চোখ ফিরিয়ে নিল। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে লার্ডাল বার থেকে চলে যাওয়ার জন্য ঘুরল। খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, আর ভীষণ সতর্ক। ক্লাইন সামান্য ভ্রু কুঁচকাল। সে নিশ্চিত ছিল যে সে কোনো খুন করার মনোভাব প্রকাশ করেনি। সে নিজের দৃষ্টিও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিল। সে কি ওই জায়ান্টকে নিয়ে চিন্তিত ছিল, নাকি তার ষষ্ঠ ইন্দ্রিয় খুব বেশি তীব্র, ঠিক যেমন ডেভিলসদের বিপদের পূর্বাভাস পাওয়ার ক্ষমতা থাকে? ক্লাইন মনে মনে ভাবল। সে বাকি গোলাস বিয়ারটুকু খেয়ে নিল। সে অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশনের সদস্যদের আলোচনায় যোগ দিল না। সে বার থেকে বের হয়ে রাস্তায় চলে এল। এখন মারমেইডদের খুঁজে পাওয়া ছাড়া সে অন্য কোনো নতুন ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। এলাকাটায় কিছুক্ষণ ঘোরার পর সে বুঝতে পারল স্লটারার কির্চিস অনেক আগেই চলে গিয়েছিল। তার কোনো হদিশ পাওয়া গেল না। তাই ক্লাইন চুপচাপ নিজের সরাইখানায় ফিরে গেল। সিটি অফ সিলভার, টাওয়ারের ভেতর ডেরিক বার্গ ৬ সদস্যের কাউন্সিলের প্রধান কলিন ইলিয়াডের সাথে আবার দেখা করল। সে স্পষ্টভাবে মনে করতে পারল যে প্রায় ৭০ দিন আগে কলিন তাকে একটা কথা বলেছিল, তাকে ২ মাসের মধ্যে একটি অনুসন্ধান অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তোমার প্রস্তুতি কি শেষ? জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে কলিন ইলিয়াড কোনোরকম আবেগের পরিবর্তন ছাড়াই সাধারণ গলায় জিজ্ঞেস করল। ডেরিক বার্গ তার সাথে অ্যাক্স অফ হারিকেন বেঁধে রেখে মাথাটা একটু নিচু করল। আমার প্রস্তুতি শেষ। গত ২ মাসে বিভিন্ন টহল অভিযান আর কঠিন অনুশীলনের মাধ্যমে ডেরিক সোলার হাই প্রিস্টের বিভিন্ন বিয়ন্ডার ক্ষমতা পুরোপুরি নিজের আয়ত্তে এনেছিল। সে ইতিমধ্যেই তার পোষণ হজম করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে সবচেয়ে বেশি চাইছিল যেন পরবর্তী ২ থেকে ৩টি ট্যারট গ্যাদারিংয়ের মধ্যে সান পাথওয়ে এর সিকোয়েন্স ৬ পোষণ ফর্মুলা জোগাড় করতে পারে, যাতে তার উন্নতির পথ সচল থাকে। শেফার্ড লোভিয়ার মুক্তি ডেরিককে বেশ আশঙ্কায় ফেলেছিল। সে বিশ্বাস করেছিল যে নিজেও সিকোয়েন্স ৫-এ পৌঁছাতে পারলে তবেই লোভিয়াকে আটকে রাখা এবং সিটি অফ সিলভার এর সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হবে। অবশ্য অ্যাক্টিং মেথড সম্পর্কে জানা থাকায় এবং বিয়ন্ডার উপাদানের অভাব না থাকায় ডেরিকের শুধু বিভিন্ন টহল আর অনুসন্ধান অভিযান থেকে বেঁচে ফিরে পর্যাপ্ত অবদান রাখার দরকার ছিল, যা তাকে সিকোয়েন্স ৬-এর লক্ষ্যের কাছে নিয়ে গেল। কিন্তু সিকোয়েন্স ৫-এ ওঠার জন্য একটি বিশেষ অনুষ্ঠান বা রিচুয়ালের প্রয়োজন ছিল, যা ব্যাপারটাকে বেশ কঠিন করে তুলেছিল। পাকা চুলের কলিন মাথা নাড়ল। আর ২ দিন পর আমি একটা ছোট দলকে নিয়ে জায়ান্ট কিংস কোর্টের কাছাকাছি এলাকায় যাব। আমরা আগে খুঁজে পাওয়া আফটারনুন টাউনে দ্বিতীয়বারের মতো তল্লাশি চালাব, আর এই কাজের জন্য তোমার ক্ষমতা খুবই উপযুক্ত। আফটারনুন টাউন গত কয়েক মাসে বিভিন্ন রূপকথা আর প্রাচীন কাহিনীর জ্ঞান ঝালিয়ে নেওয়ার কারণে ডেরিকের কাছে এই নামটি একেবারেই অপরিচিত ছিল না। কিংডম অফ সিলভার থেকে জায়ান্ট কিংস কোর্টে যাওয়ার পথে এই এলাকাটি পার হওয়া আবশ্যক ছিল। এটি এমন এক শহর ছিল যেখানে মানুষ আর জায়ান্টরা একসাথে বাস করেছিল। শহরের চারপাশে গড়ে উঠেছিল সেই প্রাচীন দেবতার বাসস্থান, যা চিরকালের জন্য সূর্যাস্তের সময় থমকেছিল, যেন বাস্তব পৃথিবীকে রূপকথার জগৎ থেকে আলাদা করার শেষ দরজা এটি। জি, মাননীয় প্রধান, ডেরিক আপত্তি করার মতো কোনো কারণ খুঁজে পেল না। সিটি অফ হোয়াইট নাসের একটি নির্দিষ্ট সরাইখানায় ক্লাইন মোরেত্তি বসেছিল। ক্লাইন একটা টেবিলের পেছনে বসে জানালার বাইরে অনবরত বদলে যাওয়া মেঘের দিকে তাকিয়েছিল এবং নীরবে সন্ধ্যার অপেক্ষা করছিল। রাত ৮টায় সোনিয়া সি এর একেবারে পূর্ব প্রান্তে যাওয়ার জন্য সে ডক ৬ থেকে স্টার পাইরেটদের ফ্ল্যাগশিপ ফিউচারে চড়বে। গার্গ্যাস আর্কিপেলেগো কিংবা জলদস্যুদের খেলার মাঠ হিসেবে পরিচিত এই সমুদ্র সীমায় যা ঘটুক না কেন, তার সাথে ক্লাইনের কোনো সম্পর্ক থাকবে না। তাই গলিঘুঁজি কিংবা বার আর ক্যাসিনোগুলোতে ঘুরে বেড়ানোর সময় মাথায় পুরস্কার ঝোলানো যে কয়েকজন জলদস্যুর দেখা সে পেয়েছিল, তাদের ধরার কোনো চেষ্টাই সে করল না। সে মারমেড খোঁজার পরিকল্পনা নষ্ট করতে চাইল না। আমার স্পিরিচুয়াল ইনটিউশন বলছে যে দুপুরের সেই স্লটার কির্চিস আমাকে লক্ষ্য বানিয়েছে। সে যদি নিজে থেকেই মরতে চায়, তবে আমার কোনো আপত্তি নেই। রণকৌশলকে হয়তো তুচ্ছ করা যায়, কিন্তু লড়াইয়ের প্রক্রিয়াকে গুরুত্ব সহকারে নিতে হবে। সি গড সেপ্টার কিংবা টিন্ডার ব্যবহার না করলে আমি বড়জোর তার চেয়ে সামান্য শক্তিশালী। সব দিক থেকে দক্ষ আর বেশ অদ্ভুত থাকায় আমি সুবিধাজনক অবস্থানে আছি।
ক্লাইন চোখ জোড়া অর্ধেক বন্ধ করে অসংখ্য গোলাকার আলোর সমাহার কল্পনা করল এবং তার আধ্যাত্মিকতার তীব্রতা বজায় রাখতে দ্রুত কগিটেশনে প্রবেশ করল। কতক্ষণ কেটে গেল তা জানা গেল না। হঠাৎ তার আধ্যাত্মিক অনুভূতি সজাগ হল এবং সে সাথে সাথে চোখ খুলল। ততক্ষণে সূর্য পশ্চিমে অস্ত গিয়েছিল। আগুনের মতো লাল আভা যেন সমুদ্রকে পুড়িয়ে দিচ্ছিল, আর পর্দার ফাঁক দিয়ে লম্বা লম্বা ছায়া ঘরের ভেতর এসে পড়ল। ছায়াগুলো যেন প্রাণ ফিরে পেল এবং কিছুক্ষণ নাচানাচি করার পর বেঁকেচুরে খাড়া হয়ে দেয়ালের ওপর নিজেদের প্রতিফলিত করল। সেটির কুচকুচে কালো অন্ধকার যেন মানুষের মনের গহীনের চরম কোনো শয়তানির বহিঃপ্রকাশ ছিল। ক্লাইন কোনো অভিব্যক্তিহীন মুখে এই দৃশ্য দেখল। সে তার বাঁ হাত উপরে তুলল এবং আস্তে আস্তে আঙুলগুলো প্রসারিত করল। কুচকুচে কালো ছায়াটি থেকে একটা খসখসে আওয়াজ বেরোল, যেন তাতে শিরিষ কাগজ ঘষা হচ্ছিল। ক্লাইনের দিকে তাকিয়ে সেটি বলল, গেরম্যান স্প্যারো, আজ দুপুরে যা ঘটেছে তাতে নাক গলাবে না। এটি অমরত্বের রাজারও ইচ্ছা। একথা বলার পর ছায়াটি তরল পানির মতো নিচে নেমে গেল এবং অন্ধকারে মিলিয়ে গিয়ে নিজের আগের অবস্থায় ফিরে গেল। ক্লাইন ছায়ার এই পরিবর্তনের দিকে পাত্তা দিল না, বরং সে বাইরে দৃষ্টি দিল। সে বুঝতে পারল যে ছায়াটি নিয়ন্ত্রণকারী ব্যক্তি রাস্তার ওপাশেই কোথাও আছে, তাই সে একটি অশরীরী সত্তার ওপর আক্রমণ করতে চাইল না। আসলেই স্লটার কির্চিস আমাকে সেই পাগল অভিযাত্রী গেরম্যান স্প্যারো হিসেবে চিনে ফেলেছে যে জলদস্যু শিকার করতে ভালোবাসে। এই কারণেই সে দুপুরে দ্বিধাহীনভাবে পিঠ ঘুরিয়ে চলে গেল। সে হয়তো আমাকে ভয় পায় না, তবে সেখানে অন্য একজন বেশ শক্তিশালী অভিযাত্রীও উপস্থিত ছিল। সে এইমাত্র যে ক্ষমতা দেখালো তা ব্যাকল্যান্ডের ডিজায়ার অ্যাপোস্টলের ক্ষমতার সাথে কিছুটা মিলে যায়। তার ডেভিল পাথওয়ে এর একজন বিয়ন্ডার হওয়ার সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। অমরত্বের রাজাকে দেখিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। তোমরা কি ভাবো আমি অমনিতেই মাথা নত করব? আমি তো কখনোই এতে জড়াতে চাইনি, কিন্তু ওরা এটা করাতে আমার মধ্যে আসলে কিছুটা কৌতূহল তৈরি হল। বাদ দাও, এখন জলপরী বা মারমেড খুঁজে বের করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্য নতুন কোনো ঝামেলা তৈরি করা উচিত হবে না। ক্লাইন নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে মনে মনে বিড়বিড় করল। সে প্রথমে ভাবছিল যে নাস এর যুদ্ধের দেবতার চার্চে এই ব্যাপারে খবর দেওয়া উচিত কিনা, কিন্তু গভীরভাবে চিন্তা করার পর সে বুঝল যে এর কোনো মানে হবে না। যুদ্ধের দেবতার চার্চ হল ফেইস্যাক এম্পায়ারের একমাত্র বৈধ ধর্ম। তাদের হাই সিকোয়েন্স বিয়ন্ডারের সংখ্যা এভারনাইট গডেসের চার্চের চেয়ে অবশ্যই কিছুটা বেশি, তবে সামান্যই। এমনকি ফেইস্যাক রাজপরিবার আর সেনাবাহিনীর ডেমিগডদের যোগ করলেও বিশাল ভূখণ্ড আর অজস্র উপনিবেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পাহারা দেওয়ার দরুন তাদের লোকবলের ঘাটতি নিশ্চিতভাবেই ছিল। সাম্রাজ্য থেকে বহু দূরে এবং সাধারণ এক জায়গায় অবস্থিত গার্গ্যাস আর্কিপেলাগোয়ের একমাত্র শিল্প যেখানে তিমি শিকার, সেখানে কোনো সেন্ট পাহারা দেবে না, সেটাই স্বাভাবিক ছিল। ক্লাইন আগে যা জেনেছিল সেই অনুযায়ী যুদ্ধের দেবতার চার্চের গার্গ্যাস এলাকার আর্চবিশপ ছিল কেবল একজন সিকোয়েন্স 5 গার্ডিয়ান। আদালতের তদন্তকারী, রাজপরিবারের একজন ব্যারন এবং সেনাবাহিনীর একজন কমোডোরকে নিয়ে তারাই ছিল এখানকার সবচেয়ে শক্তিশালী বিয়ন্ডার বাহিনী। অবশ্য সিল্ড আর্টিফ্যাক্টের উপস্থিতি এই এলাকার নিয়ন্ত্রণ নিশ্চিত করেছিল। ক্লাইন অনুমান করল যে নাসের যুদ্ধের দেবতার চার্চে অন্তত একটি গ্রেড এক সিল্ড আর্টিফ্যাক্ট ছিল। কেবল এটার সাহায্যেই তারা তাদের নৌবহর আর বিয়ন্ডারদের নিয়ে এটা নিশ্চিত করতে পেরেছিল যে পিমির তেল আর অ্যাম্বারগ্রিসের ব্যবসা জলদস্যুদের নিয়ন্ত্রণে যাবে না এবং 4 কিংসের অধীনে চলে যাবে না। হঠাৎ কোনো আক্রমণ হলে সাহায্য এসে পৌঁছানো পর্যন্ত টিকে থাকার জন্য তারা এটিকে ব্যবহার করার সুযোগ পেয়েছিল। আর ঠিক এই কারণেই গার্গ্যাস আর্কিপেলাগোয়ের কর্মকর্তারা শেষ পর্যন্ত একটি রক্ষণাত্মক অবস্থা বজায় রেখেছিল। যতক্ষণ জলদস্যুরা কোনো ঝামেলা তৈরি করেনি ততক্ষণ তাদের অবাধে যাতায়াত করতে দেওয়া হয়েছিল। অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না। একে জলদস্যুদের খেলার মাঠ এমনি এমনি বলা হয় না। বিল্ড ব্র্যান্ডো যে কেন একটা অ্যাডভেঞ্চারার অ্যাসোসিয়েশন খুলতে চায় তা এখন বোঝা যাচ্ছে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে তার আগের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। রাতের খাবার খাওয়া আর কিছুক্ষণের বিশ্রামের পর সে তার সোনার পকেট ঘড়ি বের করল এবং সময় দেখার জন্য তা খুলল। তখন 7টা বেজে গেছে দেখে সে একটি আচার বা রিচুয়াল শুরু করল এবং নিজেকে আহ্বান জানিয়ে নিজেই তার উত্তর দিল। তারপর নিজের সংগ্রহ করা জিনিসপত্র গোছানোর সময় সে বিভিন্ন জিনিস ধূসর কুয়াশা বা গ্রে ফগের ওপরে নিয়ে গেল। যেহেতু সে ফিউচার জাহাজে চড়ে সমুদ্রে অভিযানে বেরোচ্ছিল, তাই মার্লক কাফলিঙ্ক এবং সি গড এলাকার বিভিন্ন চাম সাথে রাখা প্রয়োজন ছিল। তাই ক্লাইন টিন্ডার আর সানব্রুজ ধূসর কুয়াশার ওপরেই রেখে গেল। ক্রিপিং হাঙ্গারকে নিজের প্রধান অস্ত্র হিসেবে রেখে সেটির সাথে বায়োলজিক্যাল পয়জন বটল এবং বিভিন্ন বিয়ন্ডার বুলেটে ভরা একটি রিভলভার নিল সে। তার কাছে তখনও 7টি পিউরিফাইং বুলেট, 13টি ডিমন হান্টিং বুলেট আর 2টি এক্সরসিজম বুলেট ছিল। ক্লাইন কোট গায়ে চাপিয়ে আজিকের মাসি এবং মাত্র 50 পাউন্ড থাকা মানিব্যাগটি তার ভেতরের পকেটে রাখল।
তারপর সে রূপালী রঙের অ্যাডভেঞ্চারার হারমোনিকা আর চামগুলো একসাথে গুছিয়ে রাখল। সব কাজ শেষ করে সে বগলের নিচে রাখা রিভলভারটি একবার ছুঁয়ে দেখল, বাঁ হাতের কবজিতে থাকা নীল কাফলিংটি ঘষে পরিষ্কার করল এবং তার ডাবল ব্রেস্টেড ফ্রক কোটের বোতামগুলো আটকে দিল। সে তার হ্যাট মাথায় পরল, জামাকাপড় ও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকা কালো স্যুটকেসটি তুলে নিল এবং একটা গাড়ি ভাড়া করে সরাইখানা থেকে বন্দরের দিকে রওনা দিল। ডক 6-এ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দূর থেকে একটি বিশাল পালতোলা জাহাজ আস্তে আস্তে এগিয়ে আসতে দেখল। নৌযান সম্পর্কে নিজের সীমিত জ্ঞান দিয়ে ক্লাইন বুঝতে পারল যে এত লম্বা একটি পালতোলা জাহাজ বৈজ্ঞানিক নিয়মে তৈরি হতে পারে না। তবু এটি শান্তভাবে কালো সমুদ্রের বুক চিরে আলো ছড়ানো লাইট হাউসের দিকে এগিয়ে যেতে থাকল। জাহাজটি যতই কাছে আসতে লাগল, তার পতাকাটি ততই স্পষ্ট হয়ে উঠল। লালচে কিন্তু আবছা চাঁদের আলোয় বন্দরের মানুষেরা দেখতে পেল যে পতাকার উপর 10টি সমান আকারের সাদা তারা একটি পলকহীন চোখের চারপাশ ঘিরে আছে। অ্যাডমিরাল অফ স্টার্স, দ্য ফিউচার। নিজেদের জাহাজের পাহারায় থাকা জলদস্যু আর নাবিকেরা চিৎকার করে উঠল এবং বন্দরের প্রতিটি ঘাট এক আলোড়নে কেঁপে উঠল। 10 সেকেন্ডের বেশি সময় পর পাহাড়ের দুই প্রান্তের আত্মরক্ষামূলক কামানগুলো যেন বেশ উত্তেজিত হয়ে নিজেদের তাক করল এবং কোনো লুকোছাপা না করা সেই বিশাল জাহাজটির দিকে নিশানা করল। ঢং ঢং ঢং। দূরের ক্যাথেড্রাল থেকে হালকা এবং মিষ্টি ঘণ্টা বাজার আওয়াজ ভেসে এল, যা রাত ঠিক 8টা বাজার সংকেত দিল। ঘাটের চারপাশের উত্তেজনা যখন আরও স্পষ্ট হয়ে উঠছিল, ঠিক তখনই ফিউচার এসে থামল। কোনো এক মুহূর্তে কালো রঙের একটি সনাতনী বা ক্লাসিক্যাল পোশাক পরিহিত এক নারী জাহাজের সামনে এসে দাঁড়াল। তার পোশাক বিভিন্ন প্রতীক আর জাদুকরী নকশায় ভরা ছিল, যা তাকে প্রাচীন কাহিনীর কোনো শক্তিশালী জাদুকরের মতো রূপ দিয়েছিল। লালচে চাঁদের আলোয় তার পায়ের নিচের অংশ হঠাৎ আলোকিত হয়ে উঠল। উজ্জ্বল তারার আলো চারদিকে ছড়িয়ে পড়ল এবং একটি দীর্ঘ, স্বচ্ছ সেতু তৈরি করল। সেই দীর্ঘ সেতুটি অনবরত সামনের দিকে বিস্তৃত হয়ে অবশেষে ডক 6-এর ওপর এসে নামল। চমৎকার প্রদর্শনী 7 জন জলদস্যু অ্যাডমিরালের একজনের কাছ থেকে এমনই আশা করা যায়। তাছাড়া সে একজন পুরোদস্তুর অ্যাডমিরাল, যার পদমর্যাদা আইসবার্গ আর অ্যাডমিরাল অফ এইলমেন্টের চেয়েও এক ধাপ ওপরে। ক্লাইন একটি দীর্ঘশ্বাস ফেলে তার হাত বাড়িয়ে মুখটা ঢেকে ফেলতে চাইল। সে চাইল না যে অন্য কেউ জেনে যাক যে পাগল অভিযাত্রী গেরম্যান স্প্যারো অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়ার সাথে কাজ করছে। এই অবস্থায় আমি কেবল আমার চরিত্র বা পার্সোনা বজায় রাখতে পারি। একবার পোষণ হজম করা শেষ হলে আর যখন আমি উত্তর মহাদেশে ফিরে যাব, তখন আর গেরম্যান স্প্যারো নামের কেউ থাকবে না। ক্লাইন নিজের মাথায় হ্যাটটি চেপে ধরে অন্ধকার থেকে বের হয়ে এল। সে মসৃণভাবে তারার তৈরি সেই সেতুর ওপর পা রাখল। তার চারপাশ তখন অজস্র কামান তাক করে আছে, কিন্তু ক্লাইন সোজা পিঠে দৃঢ় পদক্ষেপে হেঁটে গেল। সবার উৎসুক আর নানা ভাবনার দৃষ্টির নিচে সে ধীরে সুস্থে ঘাটে নোঙর করা ফিউচার জাহাজের দিকে এগিয়ে গেল। তার পায়ের নিচের সেতুটি ছিল স্বচ্ছ, আর নিচে কুচকুচে কালো হয়ে আসা গাঢ় নীল সমুদ্রের পানি খেলা করছিল। উচ্চতাভীতি থাকা যে কারো পা এই দৃশ্য দেখে ভয়ে অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। ভাগ্যিস আমি অনেক আগেই ক্লাউন হয়ে গিয়েছি। আমি তো একটা ঘড়ির টাওয়ার থেকেও লাফ দিয়েছি। ক্লাইন গম্ভীর মুখে শেষ 10 মিটার পথ পার হল এবং ফিউচারের ডেকে পা রাখল। বেগুনি রঙের আভা থাকা কালো চোখের অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়ার সামনে দাঁড়িয়ে সে বিন্দুমাত্র ভয় দেখাল না। সে নিজের হ্যাট খুলল এবং মাথা নিচু করে সম্মান জানাল। শুভ সন্ধ্যা, ম্যাম। ক্লাইন মোরেত্তি যখন মাথা নিচু করে অভিবাদন জানাল, তখন কালো চুলের ক্যাটলিয়ার চোখের বেগুনি আভা এক জায়গায় এসে জমল, যেন তা আত্মা শুষে নেওয়ার মতো কোনো অতল গহ্বরের রূপ নিল। তার চারপাশের রহস্যময় ভাবটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। সে দেখল যে গেরম্যান স্প্যারোর ইথার শরীরের গভীরে থাকা অ্যাস্ট্রাল প্রজেকশনটা ছিল পুরোপুরি কুচকুচে অন্ধকার। সেটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অন্তহীন পরিবর্তনের অন্ধকার প্রবাহ চলছিল। সে দেখল গেরম্যানের বাঁ হাতটা ছিল উজ্জ্বল আর চকচকে, কিন্তু সেখানে রক্তের লাল রং এমনভাবে লেগেছিল যা কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছিল না। সে দেখল গেরম্যানের কবজির কাছে একটা নীল আভা আর তার বাঁ পকেটে একটা রূপালী রঙের প্রবাহ। রঙগুলো ছিল খুবই উজ্জ্বল আর স্পষ্ট, যেন সেগুলো কাল্পনিক ও স্তরে স্তরে সাজানো স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল। জিনিসগুলোর চারপাশে সমুদ্রের জোয়ারের শব্দ আর কাল্পনিক বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। ক্যাটলিয়া গেরম্যানের ডান পকেটের কাছে সবুজ আর কালো রঙের মিশ্র আভা দেখল, আর তার বগলের নিচে সোনালি, রূপালী ও ব্রোঞ্জের দুটো বিন্দুর মতো দেখতে পেল। তার বুকে পচে যাওয়া মরদেহের মতো কালচে ধূসর সাদা রঙের আভা ছিল। 4টে মিস্টিক্যাল আইটেম আর গোটা 10 বিয়ন্ডার আর্টিফ্যাক্ট বা স্পিরিচুয়ালিটি চার্ম। ক্যাটলিয়ার চোখ দুটো ধাঁধিয়ে গেল। সে বাধ্য হয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে মাথা নাড়াল।
শুভ সন্ধ্যা মিস্টার স্প্যারো। সাগরের বুকে অত্যন্ত শক্তিশালী ও বিখ্যাত একজন হিসেবে এবং 7 জলদস্যু অ্যাডমিরালের অন্যতম প্রবীণ সদস্য হয়েও সে এমন মানুষ খুব কমই দেখেছিল যে নিজেকে বিয়ন্ডার জিনিস দিয়ে একেবারে আপাদমস্তক মুড়ে রেখেছে। অবশ্যই সে এর চেয়েও বেশি মিস্টিক্যাল আইটেম, বিয়ন্ডার আর্টিফ্যাক্ট আর স্পিরিচুয়ালিটি চার্ম থাকা মানুষ দেখেছিল, কিন্তু তাদের পেছনে বড় বড় গোপন সংগঠনের সমর্থন ছিল। সাধারণত তাদের অধীনে বেশ কয়েকটি জাহাজ আর হাজারেরও বেশি জলদস্যু থাকত। নিজেদের দলকে টিকিয়ে রাখতে আর শক্তিশালী করতে তাদের অনেক জিনিস জমা দিতে হতো, নিজেদের মধ্যে ভাগাভাগি করতে হতো অথবা বিক্রি করে দিতে হতো। এর ফলে তাদের নিজেদের ব্যবহারের জন্য খুব কম জিনিসই বাকি থাকত। তবে এই কম শব্দটা ছিল আপেক্ষিক। গেরম্যানের কাছে এখন যা ছিল তার সাথে তারা তুলনা করতেই পারত, কিন্তু ক্যাটলিয়া কয়েকটা লেনদেনের পর তার নিজের সংগ্রহের জিনিস কমিয়ে মাত্র 2টোতে নামিয়ে এনেছিল। সেই 2টো জিনিসই ছিল একজন জলদস্যু অ্যাডমিরাল হিসেবে তার মর্যাদার সাথে মানানসই রকমের শক্তিশালী আর রহস্যময়। বিভিন্ন জিনিসের আভা ছাড়া ক্যাটলিয়ার হালকা বেগুনি মেশানো কালো চোখ এও বুঝতে পারছিল যে গেরম্যান মোটেও পুরোপুরি বাস্তব বা স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল সে যেন কোনো ঘন পর্দার আড়ালে লুকিয়ে আছে। এজন্যই কি ট্যারট ক্লাবে তাকে দেখে আমার মনে হতো যে সে কোনো জ্যান্ত মানুষ নয়? তার অনেক গোপন রহস্য আছে। এর সাথে অন্তত কোনো সিকোয়েন্স 3 সেন্ট অথবা তার চেয়েও উচ্চস্তরের দেবদূত জড়িয়ে আছে। ক্যাটলিয়া আর বেশি সময় ধরে তাকিয়ে থাকা সাহস করল না। তার চোখের ভেতরে সেই গভীর উজ্জ্বল আলোটা নিভে গেল। একই সাথে সে নিজের মনেই হাসল, কারণ দ্য ওয়ার্ল্ড আর গেরম্যানকে নিয়ে তার আগের কিছু অনুমান এখন বেশ হাস্যকর মনে হচ্ছিল। অন্তত কোনো সিকোয়েন্স 3 সেন্ট অথবা তার চেয়েও উচ্চস্তরের দেবদূত জড়িত। হে, এটা হওয়াই তো স্বাভাবিক, কারণ সে ও তো আমার মতোই ট্যারট ক্লাবের একজন সদস্য। আমরা নিশ্চিতভাবেই মিস্টার ফুলের সাথে যুক্ত, যে সম্ভবত আবার জেগে ওঠা কোনো প্রাচীন ঈশ্বর। অভিবাদন বিনিময় শেষ করে ক্যাটলিয়া আর কোনো বাড়তি কথা বলল না। সে ক্লায়েন্টকে কেবিনের দিকে নিয়ে গেল। ঠিক এই সময়ে জেটিতে নোঙর করে রাখা ফিউচার জাহাজটি আবার যাত্রা শুরু করল। তিমি শিকারের পথের পূর্ব দিক দিয়ে চলার সময় সমুদ্রের বুকে একটা দীর্ঘ রেখা তৈরি হল। এর সাথে সাথেই নাস বন্দরের উত্তপ্ত পরিবেশটা হালকা হয়ে গেল। নাবিকদের কৌতূহলী দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ হল। ক্লায়েন্ট কোনো রকম চাপ অনুভব না করে চারপাশটা দেখল, তারপর নিজের বাড়িতে থাকার মতো সহজ গলায় বলল, আমার ধারণার চেয়ে মানুষ এখানে বেশ কম। ক্যাটলিয়া মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল, তারপর সংক্ষেপে উত্তর দিল, তিমি শিকারের পথের পূর্ব দিকটা ভীষণ বিপজ্জনক। শুধু হেল লুডওয়েলই সেখানে ঘন ঘন যায়, যেন সে কিছু একটা খুঁজছে। ফিউচার ছাড়া জলদস্যু দলের অন্য কোনো জাহাজ আমাদের সাথে যাচ্ছে না। একইভাবে নাবিকদের একটা বড় অংশকে অন্য জাহাজগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাহাজটি সচল রেখে যাত্রা সফল করার জন্য যতটুকু নাবিক প্রয়োজন ঠিক ততটুকুই রাখা হয়েছে। অত্যন্ত বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হেল লুডওয়েল। সেই অ্যাডমিরাল হেল লাডওয়েল, মিস্টার হ্যাংডম্যান অনেক আগে তার কথা বলেছিল। সে বলেছিল যে সে সোনিয়া সি এর পূর্ব প্রান্তের নৌপথ নিয়ে গবেষণা শুরু করেছে। ক্লায়েন্ট কোনো কথা না বলে হালকা মাথা নাড়াল। এটাই ছিল গেরম্যানের স্বভাব। সে নীরবে তার চারপাশটা দেখল এবং বুঝতে পারল যে ডেক, কেবিন আর মাস্তুলগুলো সব রহস্যময় ও বিমূর্ত প্রতীকে ঢাকা। সব মিলিয়ে এটাকে বিশাল কোনো জাদুকরী আচার অনুষ্ঠানের আয়োজনের মতো লাগছিল। এটা যেন ঠিক গোল্ডেন ড্রিম জাহাজের মতো। এটা একটা রহস্যঘেরা পালতোলা জাহাজ, কিন্তু এটা ভুতুরে জাহাজের পর্যায়ে পড়ে না। অ্যাডমিরাল অফ স্টার্স আর ভাইস অ্যাডমিরাল আইসবার্গের তুলনায় ট্রেসি, যে মাত্র কয়েক মাস আগে জলদস্যু অ্যাডমিরাল হয়েছে, সে স্পষ্টতই অনেক পিছিয়ে আছে। তার ব্ল্যাক ডেথ জাহাজটির মধ্যে বিশেষ কিছুই নেই। ক্লায়েন্ট তার দৃষ্টি ফিরিয়ে নিল এবং ক্যাটলিয়ার পিছু পিছু কেবিনের প্রবেশদ্বারের দিকে গেল। সেখানে ডানগাড়ি আর সাদা শার্ট পরা এক লোক অপেক্ষা করছিল। তার বয়স ছিল 30-এর কোঠায়, আর তাকে বেশ শক্ত সমর্থ ও স্বাস্থ্যবান দেখাচ্ছিল। তার গায়ে ঘন লোম ছিল। তার হাতার বাইরে বেরিয়ে থাকা কনুইয়ের নিচের অংশ দেখে মনে হচ্ছিল সে যেন একটা বাদামি রঙের সোয়েটার পরে আছে। সে একটা গোল টুপি মাথায় দিয়েছিল, যার মাঝখানটা একটু বসা ছিল। সে মৃদু হেসে তার ডান হাতটা বাড়িয়ে দিল। ফিউচার জাহাজের ফার্স্ট মেট ফ্র্যাঙ্ক লি। শুভ সন্ধ্যা মিস্টার স্প্যারো। পয়জন এক্সপার্ট ফ্র্যাঙ্ক লি, যার মাথার দাম 7,000 পাউন্ড। ক্লায়েন্ট সাথে সাথেই লোকটিকে চিনতে পারল। গেরম্যানের হাত মেলানোর অভ্যাস ছিল না, তাই সে তার পিঠ সামান্য বাঁকিয়ে অভিবাদন জানিয়ে বলল, শুভ সন্ধ্যা। ফ্র্যাঙ্ক লি তার ডান হাত ফিরিয়ে নিল আর ক্যাটলিয়ার দিকে তাকাল। হাসি বজায় রেখেই সে বলল, তুমি মনে হয় আমাকে চেনো? ঠিকই ধরেছ, আমার গ্রেপ্তারি পরোয়ানায় এই ছবিটাই দেওয়া আছে। ওই পয়জন এক্সপার্ট উপাধিটা নিয়ে বেশি মাথা ঘামিও না। আমি খুবই বন্ধুত্বপূর্ণ একজন মানুষ, যদি না আমি ওই কুৎসিত শয়তানগুলোর মুখোমুখি হই। আমার সবচেয়ে বড় শখ হল মাটি নিয়ে গবেষণা করা আর শঙ্করায়নের নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা। আমাকে বিশ্বাস করো,
এটাই হল মানবজাতির ভবিষ্যৎ। কিন্তু চার্চ অফ আর্থ মাদারের লোকেরা তাকে বিশ্বাস করে না। ক্যাটলিয়া অত্যন্ত নিপুণভাবে ক্লাইনের কাছে তার পরিচয় তুলে ধরল। সে কি আগে চার্চ অফ আর্থ মাদারের সদস্য ছিল? শঙ্করায়নের প্রযুক্তি সত্যিই ভালো। ফসলের উৎপাদন বাড়লে তা আরও বেশি মানুষের খাবারের যোগান দিতে পারবে, দারিদ্র্য বিমোচন করবে। ক্লাইন ফ্র্যাঙ্ক লির দিকে তাকাল এবং শান্ত অথচ বিনয়ী গলায় সত্যিটাই বলল, এটি সত্যিই প্রশংসনীয় একটি কাজ। তুমি আসলেই এমন একজন দুঃসাহসী অভিযাত্রী যে সাধারণ মানুষের মতো ভাবো না। দারুণ, চমৎকার। তোমার মতো মানুষ সত্যিই খুব কম আছে। ফ্র্যাঙ্কের নীল চোখে স্পষ্ট বিস্ময় ও আনন্দের ছাপ দেখা গেল। আমি শুধু একটা ষাঁড়, একটা গাভী আর গম একসাথে সংকরায়ন করার চেষ্টা করেছি যাতে বাছুরগুলো গমের মতো জন্ম নিতে পারে। এই জন্য চার্চ অফ আর্থ মাদার আমাকে প্রায় আদালতের কাঠকড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। হে আমার দয়াময়ী জননী, ওরা তোমার আসল ইচ্ছাটাই বোঝে না। ষাঁড়, গাভী আর গম একসাথে সংকরায়ন, তুমি একটা আস্ত শয়তান। ক্লাইন তখনই বুঝতে পারল যে সংকরায়ন বলতে সে যা বুঝেছিল ফ্র্যাঙ্কলি আসলে সেটার কথা বলছিল না। সে নিজের মুখের ভাব কঠোর রাখল এবং এ নিয়ে আর কোনো কথা বাড়াল না। হঠাৎ করে দারুণ উৎসাহিত হয়ে ওঠা ফ্র্যাঙ্কের পিছু পিছু ক্লাইন ক্যাটলিয়ার পাশে পাশে করিডোর দিয়ে হেঁটে চলল। সিঁড়ি বেয়ে ওপরের তলায় ওঠার পর ক্লাইনের আধ্যাত্মিক ইন্দ্রিয় হঠাৎ সজাগ হয়ে উঠল এবং সে পাশের একটি অন্ধকারের দিকে তাকাল। সেই অন্ধকার থেকে একটা আকৃতি স্পষ্ট হয়ে উঠল, এক লম্বা, রোগা কিন্তু ফ্যাকাশে মানুষ। তার গাল দুটো প্রায় স্বচ্ছ ছিল আর তার নাকের ডগাটা ছিল অদ্ভুত রকমের খাড়া আর লম্বা। তার পুরো শরীর থেকে একটা অসুস্থ ভাব প্রকাশ পাচ্ছিল। ইনি ফিউচার জাহাজের সেকেন্ড মেট হিথ ডয়েল। ফ্র্যাঙ্ক হেসে পরিচয় করিয়ে দিল। ব্লাডলেস হিথ, যার মাথার দাম ফ্র্যাঙ্কের চেয়েও বেশি, পুরো ৭,৬০০ পাউন্ড। ক্লাইন দ্রুত সেই মুখের সাথে তার হুলিয়া নোটিশের ছবি মিলিয়ে নিল। হিথ মাথা নেড়ে অভিবাদন জানাল এবং আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সে একজন রোজ বিশপ। ক্যাপ্টেনের কেবিনের দিকে যাওয়ার জন্য ঘোরার সময় ফ্র্যাঙ্ক অত্যন্ত আন্তরিকতার সাথে হিথের পরিস্থিতি ব্যাখ্যা করতে লাগল। তুমি সরাসরি তোমার সেকেন্ড মেটের সিকোয়েন্সের কথা আমাকে বলে দিচ্ছ? ক্লাইন প্রায় তার ভ্রু কুঁচকে ফেলল। সে গোপনে ক্যাটলিয়ার দিকে তাকাল এবং তার মুখে বিরক্তির এক লুকিয়ে রাখা অভিব্যক্তি দেখতে পেল। তুমি কি ভাবছ আর ভয় পাচ্ছ যে সে ট্রু ক্রিয়েটরের কোনো অন্ধভক্ত, যে কিনা মানসিক ভারসাম্যহীন আর অভিশপ্ত? আরে না, হাহা, সে আসলে খুব ভাগ্যশালী একজন লোক। একটা দুর্ঘটনার কারণে তার মতো সাধারণ মানুষের শরীরে রোজ বিশপের বিয়ন্ডার উপাদানে তৈরি ওষুধ ছিটিয়ে পড়েছিল। সেই ওষুধটি আস্তে আস্তে তার শরীরে মিশে গিয়েছিল এবং সে কোনো মতে বেঁচে ফিরেছিল। শেষ পর্যন্ত সে একজন বেশ বিশেষ ধরনের বিয়ন্ডার হয়ে উঠল। যেহেতু তাকে লিসনার ধাপের মধ্য দিয়ে যেতে হয়নি, তাই সে অপবিত্রও হল না আর পাগলও হয়ে গেল না। যতক্ষণ না সে নিজে থেকে বিয়ন্ডার ক্ষমতা লিসেন ব্যবহার করছে, ততক্ষণ সে একজন সাধারণ মানুষই থাকে। ফ্র্যাঙ্ক জাহির করার মতো সুরে বলল, কি হিংসা করার মতো কপাল। এক লাফে সে সিকোয়েন্স ৬-এ পৌঁছে গেল। তাছাড়া সে সামুদ্রিক সাপ কালভেটুয়ের মতো মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ল না। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং দেখল অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাপ্টেনের কেবিনের দরজা খুলছে। ক্যাটলিয়া ভেতরের দিকে ইঙ্গিত করল, তোমার ঘরটি এখান থেকে ঠিক কোনাকুনি বিপরীতে। ফ্র্যাঙ্ক তোমাকে সেখানে নিয়ে যাবে। কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসতে পারো। তুমি যে কোনো সময় ডাইনিং হলে গিয়ে খাবার খেতে পারো, অথবা ফ্র্যাঙ্ককে বলে তোমার ঘরেও খাবার আনিয়ে নিতে পারো। সবকিছুই তোমার পছন্দের উপর নির্ভর করছে। অ্যাডমিরাল অফ স্টার্স কাজকর্মে বেশ স্পষ্টভাষী আর গোছানো। হ্যাঁ, সে একজন পরিণত ও বুদ্ধিমতী নারী। ক্লাইন মনে মনে প্রশংসা করল এবং মুখে কোনো ভাবান্তর না দেখিয়ে উত্তর দিল, ঠিক আছে। সে এই সুযোগে ক্যাপ্টেনের কেবিনের ভেতরের সাজসজ্জা দেখে নিল এবং দেখল সেখানে একটা বইয়ের তাক, একটা প্রমাণ সাইজের আয়না, একটা টেবিল আর একটা কার্পেট রয়েছে। সে আসলেই পড়াশোনা করে। গুপ্ত ঋষি তার মধ্যে যে সমস্ত তথ্য ঢুকিয়ে দেয়, সে কি সেগুলো হজম করতে পারে না? ক্লাইন বেশ মজা পেয়ে ভাবল। ঠিক তখনই তাদের কথাবার্তা শেষ হতে দেখে ফ্র্যাঙ্ক আগ্রহের সাথে প্রস্তাব দিল, মিস্টার স্প্যারো, আজ রাতে কি একটু ঝলসানো আলু খেতে চাও? যখন তুমি এটা চিবোবে মনে হবে গরুর মাংস খাচ্ছ, আর এটা স্বাদও ঠিক গরুর মাংসের মতোই, কিন্তু আসলে ওটা শুধুই আলু। ওয়াটা খেলে আমার শরীর খারাপ করবে না তো? ক্লাইন ঠান্ডা গলায় উত্তর দিল, আমি রাতের খাবার খাই না। আচ্ছা, ঠিক আছে। ফ্র্যাঙ্ক কাঁধ ঝুলিয়ে দিল এবং ক্লাইনকে তার ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হল। ক্যাটলিয়ার হঠাৎ কিছু একটা মনে পড়ল এবং সে বলল, মিস্টার স্প্যারো, তুমি তো নিশ্চয়ই বেশ কয়েকজন শত্রুকে খতম করেছ এবং প্রচুর যুদ্ধলব্ধ জিনিসপত্র পেয়েছ। তোমার কাছে আর কয়টি বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বাকি আছে তা জানতে আমি খুব আগ্রহী। হয়তো সেগুলো আমাদের এই যাত্রার ভাড়ার বকেয়া টাকা পরিশোধে ব্যবহার করা যেতে পারে। ক্লাইন কিছুক্ষণের জন্য ভাবল এবং অকপটে উত্তর দিল, তার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। শুধু ইন্টারোগেটর, পিউগিলিস্ট আর লুনেটিক বাকি আছে।
সে অল ব্ল্যাক আই বা নাইটম্যারের বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিকের কথা উল্লেখ করল না। সে আসলেই গত কয়েক মাসের সবচেয়ে বিখ্যাত অভিযাত্রী। বেশিরভাগ বিক্রি করে দেওয়ার পরও তার কাছে এখনও 3 সেট বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক রয়েছে। ক্যাটলিয়া মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং চিন্তা করতে লাগল। আমার পিউগিলিস্টটা চাই। গার্গেস আর্কিপেলেগো থেকে আসা তার এক ওয়ারিয়ার অধীনস্থ ছিল, যে অনেক দিন আগেই পদোন্নতির আবেদনের জন্য প্রয়োজনীয় অবদান রেখেছিল। ক্যাটলিয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো কারণ ক্লাইন মোরেত্তির ছিল না। সে 2 সেকেন্ড ভাবল এবং বলল, 700 পাউন্ড। খুবই যৌক্তিক। ক্যাটলিয়া কোনো দরদাম করল না। সিকোয়েন্স 8 বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোর দাম সাধারণত 600 থেকে 700 পাউন্ড হতো, তবে কারো জরুরি প্রয়োজন থাকলে দাম কিছুটা বেশি দিতে হতো। সর্বোপরি বিয়ন্ডার সমাবেশগুলোতে এই ধরনের জিনিস খুব কমই আসত। ক্লাইন সাথে সাথে লেনদেনটা শেষ করল না। সে তার সুটকেসটা উঁচিয়ে ধরল এবং মুখের ভাব পরিবর্তন না করে বলল, আমি এটা কাল দেব। সে পিউগিলিস্ট বিয়ন্ডার বৈশিষ্ট্যটি সাথে আনল না, কারণ সে তার বেশিরভাগ মূল্যবান জিনিসই ধূসর কুয়াশার উপরে রেখে দিয়েছিল। গিরম্যান স্প্যারোর এই জবাবে ক্যাটলিয়া অবাক হল না। সে মাথা নাড়ল। এতে কোনো সমস্যা হবে না। সে এর আগে অনেক একই রকম ঘটনার মুখোমুখি হয়েছিল। এর মানে সাধারণত এটাই হতো যে পিউগিলিস্ট বিয়ন্ডার বৈশিষ্ট্যটি এমন সব জিনিসের সাথে রাখা হয়েছিল যা অন্যরা জানুক তা সে চায় না। তাই গিরম্যান স্প্যারোর পক্ষে ক্যাটলিয়ার সামনে স্যুটকেস খুলে সাথে সাথে লেনদেন সম্পন্ন করা সম্ভব ছিল না। একজন পাগল অ্যাডভেঞ্চারারের অবশ্যই নিজস্ব কিছু গোপন বিষয় থাকত। ক্যাটলিয়া 1 সেকেন্ড থামল, তারপর আবার বলল, তোমার রুমে কোনো নজরদারি করা হবে না। সে যা দেখার তা ইতিমধ্যেই দেখে ফেলেছিল। ঠিক আছে। ক্লাইন তার ঠোঁটের কোণ বাঁকিয়ে ঠান্ডাভাবে হাসল। কোনো আচার অনুষ্ঠান আয়োজন করার আগে বা ধূসর কুয়াশার উপরে যাওয়ার আগে ক্লাইনের আগের পরিকল্পনা ছিল অ্যাজিকের তামার বাঁশি এবং উইল অস্পটিনের কাগজের সারসের মতো জিনিসগুলো নিচে রেখে দেওয়া। এটা ছিল রহস্যময়তার দিক থেকে আসা যে কোনো ধরনের গুপ্তচর বৃত্তিকে প্রতিরোধ করার জন্য। তারপর সে শারীরিক নজরদারি এড়াতে ওয়াশরুম ব্যবহার করতে পারল। অবশ্য সে খুব একটা চিন্তিত ছিল না যে অ্যাডমিরাল অফ স্টার্স সীমা লঙ্ঘন করবে। সে এটা বিশ্বাস করত না যে ক্যাটলিয়া পাগল অ্যাডভেঞ্চারার গিরম্যান স্প্যারোকে ভয় পেত, বরং ক্যাটলিয়ার এমন কিছু করার কোনো কারণ ছিল না। নজর রাখার জন্য তার কাছে অবশ্যই আরও নরম এবং গোপন উপায় ছিল, যেমন কোনো স্পেকটেটর পাথওয়ের বিয়ন্ডারের সাহায্য নেওয়া। ক্লাইন তার টুপি খুলল, মাথা নোয়াল এবং বিষ বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক লিকে অনুসরণ করে নিজের রুমে ফিরে গেল। তাকে পর্যাপ্ত গতিতে হেঁটে চলে যেতে দেখে ক্যাটলিয়া ক্যাপ্টেনের কেবিনের দিকে ঘুরল, একজোড়া ভারী চশমা তুলে নিল এবং সেটা চোখে পড়ল। ব্যাকল্যান্ড ব্রিজের দক্ষিণে অবস্থিত হারভেস্ট চার্চ। একজন সাধারণ মানুষের চোখে অর্ধদানবের সমান উচ্চতার বিশপ উট্রেভস্কি তার হাতের বাইবেলটি নিচে রাখল। সে হলের চারপাশে একবার প্রার্থনা করল এবং হাসল। বিশ্বাসীদের সংখ্যা বাড়ছে, তাই নাকি? বাদামি রঙের যাজকের পোশাক পরা এমলিন হোয়াইট মোমদানির তাকগুলো মুছতে মুছতে মাথা না তুলেই বলল। সে জানত যে ধরিত্রী মাতার বিশ্বাসীদের সংখ্যা সত্যি অনেক বেড়ে গিয়েছিল। অতীতে সাধারণ দিনগুলোতে বা দিনের বেলা প্রার্থনার জন্য গুটি কয়েক মানুষের উপস্থিতিই একটা অলৌকিক ঘটনা বলে মনে হতো। এখন প্রায় সেখানে 10 জনের কাছাকাছি মানুষ থাকত। ফাদার উট্রাভস্কি ব্যস্ত ভ্যাম্পায়ার যাজকের দিকে তাকিয়ে হাসল। যে কেউ না অন্ধ হলে এটা বলতে পারবে, এতে তোমার অনেক বড় অবদান রয়েছে। তুমি যদি ওষুধ তৈরি করে প্লেগের চিকিৎসা না করতে এবং মানুষকে চিকিৎসাবিদ্যা শেখানোর ব্যাপারে তোমার আন্তরিক আগ্রহ না দেখাতে, তবে আমাদের বিশ্বাস এই এলাকার বাসিন্দারা এত সহজে গ্রহণ করত না। এমলিন একটা কাপড় হাতে নিয়ে তার পিঠ সোজা করল। সে তার চিবুকটা সামান্য উঁচাল। আমি কেবল অভিনয় করছিলাম। আমাদের বিশ্বাস মানে কি? আমাকে তোমার সাথে মেলাবে না। এমলিনের মুখের অভিব্যক্তি বিগড়ে গেল, তবে সে হেসে বলল, অন্ধদের কথা বলতে গিয়ে আমার একটা কৌতুক মনে পড়ল। বলা হয়ে থাকে যে ব্যাকল্যান্ডে অন্ধ মানুষের চাহিদা যোগানের চেয়ে অনেক বেশি। এর কারণ হল মানুষ বিশ্বাস করে যে ওরাই নাকি জুরি সদস্য হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। ফাদার উট্রাভস্কি কৌতুকটি উপেক্ষা করল এবং দয়াভরে বলল, উদ্দেশ্য যাই হোক না কেন, ধরিত্রী মাতার বিশ্বাস ছড়িয়ে দেওয়ার পেছনে তোমার অনেক বড় অবদান রয়েছে। তাছাড়া এটাও প্রমাণ করে যে তোমার মনটা খুব দয়ালু। দূর, আমি তো তখনই এটা বলেছিলাম, কিন্তু তুমি কেন বিশ্বাস করনি? এমলিন ফাদারের বিশাল শরীরের দিকে তাকাল, তারপর নীরবে তার দৃষ্টি সরিয়ে নিল। ক্যাথেড্রালের কাজ শেষ করার পর সে তার সাধারণ পোশাক পরে নিল এবং রোদ থেকে বাঁচতে একটি সিল্কের টপ হ্যাট মাথায় দিল। তারপর সে রোজ স্ট্রিটে পা রাখল। সে গোপনে তার চারপাশটা মেপে নিল এবং নজরদারির কোনো চিহ্ন দেখতে পেল না। লিওনার্ড মিচেল নামের সেই রেড গ্লাভ সদস্যটি সত্যি আর কখনো ফিরে আসল না। আমি ভেবেছিলাম যে তার গোপন তথ্য ফাঁস করে দেওয়া এবং টিন্ডার কেনার কারণে আমাকে হয়তো গোপনে সবসময় তদন্ত করা হবে। এমলিন হোয়াইট বিভ্রান্ত হয়ে অলক্ষিতভাবে মাথা নাড়ল।
শুরুর দিকে সে স্যাঙ্গুইনদের উচ্চপদস্থদের নজরদারি এড়াতে রেড গ্লাভসদের তদন্তের মুখে পড়ার জন্য দ্য হ্যান্ডম্যানের তত্ত্ব ব্যবহার করার পরিকল্পনা করেছিল। তারপর সে ধরিত্রী মাতা চার্চের আশীর্বাদপুষ্ট উট্রাভাস্কিকে ব্যবহার করে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করতে পারত। কিন্তু পরিস্থিতি তার ভাবনা অনুযায়ী চলল না। লিওনার্ড মিচেল খুব দ্রুতই ব্যাকল্যান্ড ছেড়ে চলে গিয়েছিল। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একবার বাইরে যাওয়ার সময় এমলিন 7 পিনস্টার স্ট্রিটের দিকে একটু ঘুরে গিয়েছিল, কিন্তু সে দেখতে পেল যে বাড়িটি খালি পড়ে আছে। এ নিয়ে আর না ভেবে সে রাস্তার শেষ মাথায় হেঁটে গেল, একটি ভাড়ার গাড়ি নিল এবং সরাসরি ওডোরা ভিলার দিকে রওনা দিল। একজন পরিচারক তাকে দোতলার একটি স্টাডি রুমে নিয়ে গেল। সেখানে সে অনেক সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া স্যাঙ্গুইনকে দেখতে পেল। তাদের মধ্যে একজন স্যাঙ্গুইন তো ইতিমধ্যেই ব্যারন হয়ে গিয়েছিল। আমি একাই নই তাহলে। দরজা বন্ধ করার আগে সে ভাবল। তারপর সে বাড়ির মালিক কসমি ওডোরাকে বলল, লর্ড, আমাকে কি এখানে লর্ড নিবস ডেকে পাঠিয়েছেন বলে আনা হয়নি? সে বেশ উদাসীনভাবে লর্ড শব্দটি উচ্চারণ করল, যেন সে তাকে নাম ধরেই ডাকছে। এর কারণ হল সে নিজেও একজন স্যাঙ্গুইন ব্যারন ছিল। তফাৎ শুধু এটাই যে সে সেটা গোপন রেখেছিল। কসমি ছিল অত্যন্ত মার্জিত একজন মধ্যবয়সী ভদ্রলোক। সে হাসল এবং বলল, তোমরা সবাই অত্যন্ত চমৎকার তরুণ স্যাঙ্গুইন। আমার দাদা তোমাদের সবার জন্য কিছু পরীক্ষার দায়িত্ব দিয়েছেন। উত্তরাধিকার সূত্রে ভাগ্যবান হওয়া আর এক স্যাঙ্গুইন ব্যারন রুজ বাথুরি জিজ্ঞেস করল, সেগুলো কি ধরনের পরীক্ষা? আঙুরের ওয়াইনের সাথে মেশানো এক চুমুক গাঢ় লাল রক্ত খেল কসমি। তারপর সে পুরো রুমটার ওপর চোখ বুলাল। হয়তো তোমরা জানো না, তবে লাইফ স্কুল অফ থটের স্নেক অফ ফেট বেশ কিছু দিন ধরে নিখোঁজ রয়েছে। এমলিন হোয়াইট এবং অন্য স্যাঙ্গুইনদের বিভ্রান্ত হতে দেখে কসমি বলতে লাগল, তবে আমি বিশ্বাস করি তোমরা সবাই জানো যে লাইফ স্কুল অফ থট হল এমন একটি জোট যা ভাগ্যের ওপর বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনোমতে গড়ে উঠেছিল। পঞ্চম যুগের শুরুতে 7টি সনাতন চার্চের প্রবল চাপের মুখে তারা জোটবদ্ধ হয়েছিল এবং এটি এমন সব বিয়ন্ডারদের নিয়ে গঠিত যারা নিজেদের সম্পূর্ণ যৌক্তিক ও নির্লিপ্ত মনে করে, যারা প্রাইমর্ডিয়াল মনের পূজা করে এবং যারা জীবন ও আধ্যাত্মিকতার মূল সন্ধান করে। স্নেক অফ ফেটের অস্তিত্বের কারণে তাদের ভেতরে বড় কোনো সমস্যা দেখা দিল না। প্রাইমর্ডিয়াল মুনের প্রতি তাদের পূজা শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট প্রতীকী অর্থেই সীমাবদ্ধ ছিল। তাছাড়া ফর্মুলা বিনিময়ের প্রক্রিয়াটি একটি গুরুশিষ্য উত্তরাধিকার ব্যবস্থার সাথে যুক্ত ছিল। দুর্ভাগ্যবশত স্নেক অফ ফেট নিখোঁজ হওয়ার পর এই প্রক্রিয়াটি ব্যাহত হল। প্রাইমর্ডিয়াল মুনের ভক্তরা দ্রুত উগ্র হয়ে উঠল, যার ফলে ভাগ্যের প্রতিনিধিত্বকারী দলটির মধ্যে ফাটল দেখা দিল। এর ফলে একটি তীব্র সংঘাতের সৃষ্টি হল। রোজ স্কুল অফ থট এই সুযোগটি ব্যবহার করল এবং তাদের বেশ বড় ক্ষতি করে দিল। এমলিন, রুস এবং অন্য স্যাঙ্গুইনরা তখনও বিভ্রান্ত হয়ে রইল। পেছনের কাহিনী শেয়ার করার পর কসমি মূল বিষয়ে চলে গেল। প্রাইমর্ডিয়াল মুনের পূজারীরা আমাদের চিরশত্রু। ওরা সবসময় আমাদের স্বীকার করত এবং শক্তি পাওয়ার জন্য আমাদের দিয়ে পোষণ বানিয়ে নিত। এখন আমরা এই সুযোগ হাতছাড়া করব না। এখানে প্রাইমর্ডিয়াল মুন এর পূজারীদের একটি তালিকা ও তাদের বর্তমান অবস্থার বিবরণ রয়েছে। যে তাদের খুঁজে বের করবে এবং হত্যা করবে সেই এই পরীক্ষায় জয়ী হবে। আমার দাদা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তোমাদেরকে বড় পুরস্কার দেবেন। তোমরা যদি তালিকার একটি অংশ শেষ করতে পারো তবে আমরা সংখ্যার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করব। অবশ্যই এই মানুষগুলোকে বেছে নেওয়া হয়েছে এবং তোমরা সবাই তাদের মোকাবেলা করতে সক্ষম। বাকিদের খোঁজ আমাদের বড়রা নিজেরাই বের করবেন। প্রথম কয়েকটি বাক্য শোনার পর এমলিনের অংশ নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যদিও সেই কৃত্রিম ভ্যাম্পায়ারদের প্রতি তার তীব্র ঘৃণা ছিল। তার কাছে পুরো বিষয়টিকে বেশ ঝামেলার, খাটুনির এবং ক্লান্তিকর মনে হল। তার চেয়ে সে বরং ঘরে চুপচাপ বসে নিজের পুতুলদের সাথে আড্ডা দিতে পছন্দ করত। কিন্তু যখন সে বুঝতে পারল যে এটি একটি প্রতিযোগিতা এবং সে রুস ও অন্যান্য স্যাঙ্গুইনদের দৃষ্টি নিজের দিকে পড়তে দেখল, তখন এমলিন হঠাৎ তার পিঠ সোজা করল এবং চিবুক উঁচাল। কোনো সমস্যা নেই। তার লাল চোখজোড়া ঘরের বাকি প্রাণীদের ওপর দিয়ে একবার ঘুরে গেল। ফিউচার জাহাজের বাথরুমযুক্ত একটি প্রশস্ত রুমের ভেতরে ক্লাইন জানালার সামনে দাঁড়িয়ে ছটফটে নীল সমুদ্রের দিকে তাকিয়েছিল। বেশ ফুরফুরে মেজাজে সে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস গায়ে মাখল। অ্যাডমিরাল অফ স্টার্সের ফ্ল্যাগশিপটি ইতিমধ্যেই বহরের অন্য জাহাজগুলো থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং একা পথ চলা শুরু করল। কিছু সময় পর সামনে দুটি তিমি শিকারী জাহাজ দেখা গেল। ফিউচার জাহাজ থেকে ওড়া তারা ও চোখের চিহ্ন সম্বলিত পতাকাটি দেখতে পেয়েই তারা বেশ নার্ভাস হয়ে উঠল। তারা দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করল, কামানের মুখগুলো তাক করল এবং যে কোনো মুহূর্তে গুলি করার জন্য প্রস্তুত হল। একই সময়ে বিস্ফোরকের সাহায্যে ছোঁড়ার উপযোগী বর্ষা এবং হারপুনগুলো সেই দিকেই তাক করা হল। গার্গাস দ্বীপপুঞ্জের সোনালি চুলের বিশালদেহী জেলেরা ত্রিশূল ও
বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে কিংবা উবু হয়ে বসে আক্রমণের প্রস্তুতি নিল। ক্লাইন আরও লক্ষ্য করল যে সেখানে হাল্কের মতো শরীরের বেশ কয়েকজন নারীও রয়েছে। এক নজরেই বোঝা যাচ্ছিল যে তারা বেশ ভারী শরীরের এবং মারামারি করতে ওস্তাদ ছিল। ফিউচার তাদের এই অভ্যর্থনা গায়ে মাখল না। এটি তাদের পাশ কাটিয়ে তিনি শিকারের রুটের আরও গভীরে চলে গেল। কিছুক্ষণ চলার পর ক্লাইন সামনে আরও কিছু জলদস্যু জাহাজ দেখতে পেল। অজানা কোনো উদ্দেশ্যে সেগুলো সমুদ্রপথের সীমানার কাছাকাছি জড়ো হয়েছিল। কোনো ভদ্রতা না দেখিয়ে ফিউচার সরাসরি তাদের কাছাকাছি চলে গেল। সাথে সাথে জলদস্যু জাহাজগুলো ভয় পাওয়া পাখির মতো দ্রুত পিছু হটল। ফিউচার জাহাজের গতি কমে যেতে দেখে ক্লাইন কৌতূহলী হয়ে নিজের রুম থেকে বের হল। ক্যাপ্টেনের কেবিনের কাছে পৌঁছানো মাত্রই সে ক্যাটলিয়াকে বের হয়ে আসতে দেখল। নারীটি তার নাকের ওপর একটি মোটা চশমা পরেছিল, যা তার রহস্যময় বেগুনি চোখ জোড়াকে আড়াল করে রেখেছিল। সে ক্লাইনের দিকে তাকাল এবং সংক্ষেপে বলল, কেউ একজন এই এলাকার সমুদ্রের তলদেশে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, যা নাকি চতুর্থ যুগের। আমরা যাওয়ার পথে একটু ঘুরে ওটা দেখে যাওয়ার পরিকল্পনা করছি। সমুদ্রের তলদেশ? চতুর্থ যুগের ধ্বংসাবশেষ? ক্লাইনের সাথে সাথে ল্যাডাল বার থেকে শোনা গুজবের কথা মনে পড়ল। তার মানে এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে? আমি ভাবছিলাম যে এত সহজে আমি এটা কিভাবে জানতে পারলাম। সে মনে মনে বুঝতে পারল। ক্লাইন মোরেত্তির মনে এই অভিযানের ফলাফল নিয়ে কিছুটা কৌতূহল ছিল। সে আর কোনো প্রশ্ন করল না। সে ক্যাপ্টেনের কেবিন পার হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কয়েক সেকেন্ড পর সে অনুভব করল যে তার গলাটা কেমন যেন চুলকাচ্ছে। সে নিজের মুষ্টিবদ্ধ হাতটা মুখের কাছে নিয়ে গিয়ে একটু কাশল। ক্লাইন এই ব্যাপারটায় একটু অবাক হল না, কারণ এটা তো হওয়ারই ছিল। গত রাতে সে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বায়োলজিক্যাল পয়জন বোতল সাথে নিয়েছিল। অনেক রাতে যখন সে নিশ্চিত হল যে অ্যাডমিরাল অফ স্টার্স এবং তার নাবিকদের তাকে আক্রমণ করার কোনো ইচ্ছে নেই, কেবল তখনই সে জাদুকরী জিনিসটাকে একটা কালো স্যুটকেসের ভেতর চালান করে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে সে কিছুটা অসুস্থ হয়ে পড়ল। অবশ্য সে খুব বেশি সময় ধরে বায়োলজিক্যাল পয়জন বোতল নিজের কাছে রাখল না। তার শরীর আগে থেকে দুর্বল ছিল না, তাই এই অসুস্থতা খুব একটা মারাত্মক হল না। সে শুধু টের পেল যে তার টনসিল ফুলে ব্যথা করছে। ক্যাটলিয়া পেছনে পেছনে ধীরে ধীরে আসছিল। সে এই দৃশ্যটা দেখল, কিন্তু তার কাছে এটা কোনো সমস্যা মনে হল না। বরং সে এটাকে খুব স্বাভাবিক বলেই ধরে নিল। অভিজ্ঞ বিয়ন্ডারদের কাছে এটা খুব সাধারণ জ্ঞান ছিল যে জাদুকরী জিনিসগুলোর সবসময়ই কিছু না কিছু ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাছাড়া তারা 7টি অর্থোডক্স চার্চেস থেকে ধারণা নিয়েছিল যেসব জিনিসের পার্শ্বপ্রতিক্রিয়া এত তীব্র যে সেগুলো দীর্ঘ সময় নিজের কাছে রাখা অসম্ভব, সেগুলোকে তারা সিল্ড আর্টিফ্যাক্টস হিসেবে চিহ্নিত করেছিল। ক্যাটলিয়া কেন তার লো এবং মিড লেভেলের জাদুকরী জিনিসগুলো বিক্রি বা বদল করেছিল, তার প্রথম কারণ ছিল নিজের টিকে থাকার ক্ষমতা বাড়ানো। দ্বিতীয় কারণটা ছিল একই সাথে অনেকগুলো জিনিস কাছে রাখলে সেগুলোর নেতিবাচক প্রভাব সামলানো খুব ঝামেলার হয়ে উঠেছিল। প্রায়ই একটা প্রভাব এড়ানো গেলেও অন্যটা এড়ানো গেল না। কিছু নেতিবাচক প্রভাব তো আবার একসাথে যুক্ত হয়ে আরও বড় কোনো বিপদ ডেকে আনল। তাই বেশিরভাগ বিয়ন্ডার্সের কাছে এগুলোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি মনে হল। সে দেখল যে গেরম্যান স্প্যারো নিজেকে প্রস্তুত করার জন্য জাদুকরী জিনিস, বিয়ন্ডার অস্ত্র এবং স্পিরিচুয়ালিটি চার্মস ব্যবহার করে নিজেকে আপাদমস্তক সজ্জিত করে নিয়েছিল। ক্যাটলিয়া মনে মনে যেমন অবাক হল, তেমনি সে আন্দাজ করার চেষ্টা করল যে সে কী ধরনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হচ্ছে। আজকে সে যা দেখল তা থেকে মনে হল এটা একটা সাময়িক এবং সাধারণ অসুস্থতা মাত্র। স্থির পায়ে হেঁটে ক্লাইন ডেকে এসে পৌঁছাল এবং সেখানে ফ্র্যাঙ্ক লিকে দেখতে পেল। সে তখনও একটা সাদা শার্ট আর ডাঙ্গারি পরেছিল। তার হাত দুটো কাদামাখা ছিল, যেন উপর থেকে বয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাসকে সে বিন্দুমাত্র পরোয়া করল না। শুভ সকাল গেরম্যান। ফ্র্যাঙ্ক বেশ উৎসাহের সাথে হাত নাড়িয়ে বলল, এই যে আমার নতুন জিনিসটা চেখে দেখো। এটা অবশ্যই সাগরে সবচেয়ে জনপ্রিয় জিনিস হতে চলেছে। এই কথা বলে সে তার অন্য হাতটা তুলল। তার হাতে ছিল এক অদ্ভুত প্রজাতির চ্যাপ্টা আর চর্বিযুক্ত মাছ। না, আমি এবার জানতেও চাই না যে তুমি নতুন কি দানব বানিয়েছ। ক্লাইন হাঁটা থামাল এবং তার দিকে ঠান্ডা চোখে তাকাল। ফ্র্যাঙ্ক তার এই আচরণে কোনো সমস্যা দেখল না। সে তার কোমর থেকে একটা ছুরি বের করল এবং মাছটার গায়ে ঢুকিয়ে দিয়ে একটা বড় ফালি করে কাটল। সেখান থেকে লাল রক্ত বের হয়ে ডেকে রাখা একটা বড় বিয়ারের মগে গিয়ে পড়ল। কিন্তু সেই রক্তে কোনো মাছের গন্ধ ছিল না। গন্ধ পাচ্ছ? কি চমৎকার আর মাতাল করা মদের গন্ধ। ফ্র্যাঙ্ক চোখ আধবোজা করে বেশ আবেগ নিয়ে বলল, এই মাছটার শরীরের রক্ত বদলে সেখানে রেড ওয়াইন দেওয়া হয়েছে, তাই এই ওয়াইনে প্রচুর পুষ্টিগুণ আছে। ক্লাইন একেবারে নির্বাক হয়ে গেল। সে বুঝতে পারল যে তার আর কিছুই বলার নেই। ফ্র্যাঙ্ক উত্তেজিত হয়ে আশেপাশের নাবিকদের দিকে তাকাল এবং গেরম্যানের দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি কি জানো সাগরের সবচেয়ে বড় সমস্যা কোনটা? তা হল যখন তীর থেকে অনেক দূরে থাকা অবস্থায় আমাদের মদ শেষ হয়ে যায়।
যদি এই ধরনের মাছ দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং সাগরের প্রধান মাছে পরিণত হয়, তবে আমরা যেখানেই থাকি না কেন আমাদের আর মদের অভাব হবে না। তাছাড়া এদের আলাদা প্রজাতিতেও ভাগ করা যাবে। কিছু মাছ থেকে পাওয়া যাবে ল্যান্টি প্রুফ, কোনোটা থেকে নেপোস, আবার কোনোটা থেকে রেড ওয়াইন কিংবা বিয়ার। অবশ্য বিয়ার তৈরির জন্য শার্ক বা তিমি মাছ ব্যবহার করতে হবে, নইলে পরিমাণ মতো পাওয়া যাবে না। সাগরে সবচেয়ে বড় সমস্যা কি সুপেয় পানির অভাব নয়? অবশ্য তোমরা তো বেশিরভাগ সময় পানির বদলে বিয়ারই খাও, কারণ এটা সহজে নষ্ট হয় না। বেচারা মাছগুলো। ক্লাইন যখন ফ্র্যাঙ্কের কথার কি জবাব দেবে ভাবছিল, তখনই ক্যাটলিয়া ডেকে এসে হাজির হল। সে ক্লাইনের পাশ কাটিয়ে চলে গেল এবং তার ফার্স্ট মেটকে প্রশ্ন করল, নিনা কি তার প্রস্তুতি শেষ করেছে? হ্যাঁ, সে ইতিমধ্যেই এক বোতল নেপোস শেষ করে ফেলেছে। ফ্র্যাঙ্ক পালের ছায়ার দিকে হাত তুলে দেখাল। প্রস্তুতি বলতে কি ফেইসাকের বিখ্যাত এক বোতল নেপোস গিলে ফেলাকে বোঝায়? সেই নেপোস যেটা দিয়ে আগুন পর্যন্ত জ্বালানো যায়? ক্লাইনের হঠাৎ মনে হল যে ফার্স্ট মেটের বলা এই নিনা নামের নারীটি সম্ভবত ফেইসাকের বংশোদ্ভূত। ক্যাপ্টেন, আমি বরং এক বোতল সোনিয়া ব্লাড ওয়াইন বেশি পছন্দ করতাম। অন্ধকারের মধ্য থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসল। সে উচ্চতায় ছিল প্রায় 6 ফুটের চেয়েও বেশি। তার সোনালি চুলগুলো মাথার উপরে একটা পনিটেল করে বাঁধা ছিল। তার মুখের গড়ন খুব একটা আকর্ষণীয় ছিল না, তবে তার মধ্যে ফেইসাকের মানুষের স্পষ্ট বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছিল। তার গায়ের রং ফর্সা আর চোখের দৃষ্টি ছিল উদাস। নিনা নামের এই মেয়েটি মাছের চামড়া দিয়ে তৈরি একটা আটসাট কালো রঙের পোশাক পরেছিল। তার পোশাকের ওপর ও নিচের অংশ একসাথে জোড়া ছিল, যা তার চমৎকার শারীরিক গঠনকে পুরোপুরি ফুটিয়ে তুলেছিল। পোশাকের এই ধরনটাই বেশ আকর্ষণীয় ছিল। তার শরীরের গঠনও ছিল অন্য নারীদের চেয়ে বেশ আলাদা। আশেপাশের জলদস্যুরা যে কোথায় তাকিয়েছিল তা খুব স্পষ্ট বোঝা গেল। ক্লাইন একটু অস্বস্তি বোধ করল এবং চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পরক্ষণেই সে ভাবল যে গেরম্যান স্প্যারো তো কোনো আনাড়ি মানুষ নয়। তাই সে নিজের দৃষ্টিকে একদম নির্লিপ্ত করে সরাসরি নিনার মুখের দিকে তাকাল। গেরম্যান, এ হচ্ছে আমাদের বোটসওয়েন নিনা। সে আমাদের নেভিগেটরের সহকারীও বটে। হ্যাঁ, ওর সিকোয়েন্সের নাম সিফেরার। ফ্র্যাঙ্ক নিজের মতো করে পরিচয় করিয়ে দেওয়া চালিয়ে গেল। শঙ্করায়নের গবেষণা বাদ দিলে এই পয়জন এক্সপার্ট মানুষটা বেশ সহজ সরল। ক্লাইনের এখন মনে পড়ল যে এই নিনার মাথার ওপর 3600 পাউন্ডের একটা পুরস্কার ঘোষণা করা আছে। তার ডাকনাম সিবেড মার্ডারার। উফ, এত হুলিয়া নামা দেখার পর এখন আর সবকিছু সাথে সাথে মনে পড়ে না। ক্লাইন নিনার চোখের দিকে তাকাল এবং শান্তভাবে মাথা নাড়ল। শুভ সকাল ম্যাম। নিনা তার হাসি চেপে রেখে ক্লাইনকে একটু মেপে নিল। শুভ সকাল, মিস্টার স্প্যারো। আমি জানতে খুব কৌতূহলী যে ভাইস অ্যাডমিরাল এইলমেন্ট কি আসলেই গুজবের মতো অতটাই আকর্ষণীয়। সাধারণ ও নিচু স্তরের মানুষদের সাথে দীর্ঘদিন মেলামেশা করায় এই নারী জলদস্যুটি নারী পুরুষ নির্বিশেষে সবার সাথেই খুব খোলামেলা কথা বলতে পারল। তার মধ্যে কোনো দ্বিধা বা লজ্জা ছিল না। সে প্রথমে গেরম্যানকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে তার নিজের রূপের কোনো কমতি আছে কিনা, কিংবা সে কি খুব নিস্পৃহ পুরুষ যার কারণে তার দিকে কেউ চোখ তুলে তাকায় না। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা যে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, যে প্রায় ভাইস অ্যাডমিরাল এইলমেন্টকে স্বীকার করেই ফেলেছিল এবং যে কোনো মুহূর্তে পিস্তল বের করে গুলি চালিয়ে দিতে পারে, তা ভেবে সে নিজের ইয়ার্কি থামিয়ে নিল। তাই সে ভাইস অ্যাডমিরাল এইলমেন্ট সম্পর্কে প্রশ্ন করাটাই বুদ্ধিমানের কাজ মনে করল। আমি তোমাকে কি জবাব দেব? ক্লাইন গম্ভীর গলায় বলল। তার মাথার দামটা খুবই আকর্ষণীয়। নিনা একটু চমকে গেল এবং কথা চালিয়ে যাওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। তাই সে ঘুরে অ্যাডমিরাল অফ স্টার্সের দিকে তাকাল। ক্যাপ্টেন, আমরা কি এখন শুরু করব? ক্যাটলিয়া কোনো এক অদ্ভুত কারণে নিজের মাথার পুরস্কারের কথা মনে করে একটু মাথা নাড়ল। শুরু করো। ক্যাটলিয়া এই কথা বলতেই নিনা বড় বড় পা ফেলে জাহাজের রেলিংয়ের কাছে এগিয়ে গেল। ডান হাত দিয়ে ভর দিয়ে সে এক লাফে সাগরে ঝাঁপিয়ে পড়ল এবং একটা বিশাল কালো মাছের মতো নিচের দিকে সাঁতরে চলে গেল। একই সাথে পানিতে আরও কয়েকটি শব্দ হল, কারণ তাকে সাহায্য করার জন্য কয়েকজন নাবিকও সাগরে ঝাঁপ দিল। এটা কি বলা মাত্রই শুরু করে দিল। তার তো কোনো বাড়তি প্রস্তুতিরই প্রয়োজন হল না। এই মেয়েটার স্বভাব তো দেখছি একদম চার্চ অফ স্টর্মসের অনুসারীদের মতো। হবেই তো, সে তো সেলার পাথওয়ের একজন বিয়ন্ডার। ক্লাইন জাহাজের বাইরে তাকাল এবং আবার একটু কাশল। তুমি কি অসুস্থ? ফ্র্যাঙ্ক সরাসরি জিজ্ঞেস করল। ক্লাইন আলতো করে মাথা নাড়ল এবং বলল, সামান্য। ফ্র্যাঙ্ক কিছুক্ষণ ভাবল। সে কোনো কথা না বলে দ্রুত কেবিনের দিকে চলে গেল। পাশে দাঁড়িয়ে ক্যাটলিয়া তার ভারী চশমাটা একটু ঠিক করে নিয়ে হাসল। ফ্র্যাঙ্ক যদিও একজন পয়জন এক্সপার্ট, কিন্তু সে একজন চমৎকার ডাক্তারও বটে। প্লান্টার পাথওয়ের মানুষের কাছ থেকে এমনই আশা করা যায়। ক্লাইন আর কোনো প্রশ্ন করল না। সে সেখানে দাঁড়িয়ে নিনার প্রথম দফার অনুসন্ধানের জন্য অপেক্ষা করতে লাগল।
চারপাশে নীরবতা একটু অস্বস্তিকর হয়ে উঠলে ক্যাটলিয়া কয়েক পা এগিয়ে এসে নিস্পৃহ গলায় বলল, আর একদিনের মধ্যেই আমরা তিমি শিকারের পথটা পেরিয়ে যাব। কিন্তু সেই জলসীমায় পৌঁছাতে তো আমাদের অন্তত 1 সপ্তাহ লাগার কথা ছিল। ক্লাইন একটু চিন্তা করে প্রশ্ন করল, যদি আমরা তিমি শিকারের পথ ধরে যেতাম তবে 1 সপ্তাহ লাগার কথা ছিল। আসলে ওই পথটা ছিল অনেক বেশি ঘুরতি আর অনেক উত্তর দিকে। আমি একটা গোপন পথের কথা জানি, যা দিয়ে আমরা 2 বা 3 দিনের মধ্যেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারব। ক্যাটলিয়ার দৃষ্টি তার চশমার পুরু কাচের মধ্য দিয়ে ক্লাইনের চোখের দিকে নিবদ্ধ হল, যেন সে বুঝতে চাচ্ছিল যে এই বিপজ্জনক সাগর সম্পর্কে ক্লাইন কতটা জানে। ক্লাইন একটু ভেবে নিয়ে স্রেফ বলল, খুব ভালো, আমি এটাই চাচ্ছিলাম। তাছাড়া ওই জলসীমা বাস্তবের চেয়ে বেশি রহস্যময় বা কাল্পনিক। ক্যাটলিয়া চিন্তিত মুখে চোখ ফিরিয়ে নিয়ে কেবিনের প্রবেশদ্বারের দিকে তাকাল। ফ্র্যাঙ্ক দৌড়ে ফিরে আসল। তার হাতে একটা সবুজ আপেল ছিল। এটা আমার গবেষণার আর একটা দারুণ আবিষ্কার। ঘোষুদ আর ফলের এক সংকর জাত এটা। এর ফলে ওষুধ খাওয়াটা এখন বেশ মজার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে হাসি মুখে আপেলটা ক্লাইনের দিকে বাড়িয়ে দিল। এটা খাওয়ার পর আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ব না তো? ক্লাইন অ্যাডমিরাল অফ স্টার্সের দিকে তাকাল এবং দেখল সে মৃদু মাথা নাড়ছে। তখন সে বাইরে শান্ত ভাব বজায় রেখে আপেলটা নিল এবং ওটাতে একটা কামড় বসাল। এটা খেতে একদম সাধারণ আপেলের মতোই ছিল, শুধু রসটা একটু বেশি ছিল আর ভেতরটা ছিল বেশ নরম। কয়েক কামড় খাওয়ার পরই ক্লাইন টের পেল যে তার গলায় আর কোনো ব্যথা নেই। সে খেয়ালই করল না যে কখন তার কাশি থেমে গেল। স্বীকার করতেই হবে যে এটা বেশ জাদুকরী। মানুষ আর পশুপাখির ওপর পরীক্ষা বাদ দিলে ফ্র্যাঙ্ক কিন্তু চার্চ অফ আর্থ মাদারের একজন দারুণ জিনিয়াস ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে শেষ পর্যন্ত একটা দানবীয় চরিত্রে পরিণত হল। ক্লাইন এই পয়জন এক্সপার্টের দিকে তাকিয়ে অকপটে বলল, এটা একদম সেরে গেছে, খুব ভালো। ফ্র্যাঙ্ক নিজের প্রশংসা না করে ডেকে থাকা অন্যান্য জলদস্যুদের সাথে ক্লাইনের পরিচয় করাতে লাগল। কিছুক্ষণ পর নিনা আর তার সাথে যাওয়া নাবিকেরা পানির উপরে ভেসে উঠল এবং জাহাজে ফিরে আসল। তার হাতে ছিল একটা জং ধরা ধাতব টুকরো, যা প্রায় চেনা যাচ্ছিল না, এবং মৌমাছির চাকের মতো ফুটোযুক্ত শক্ত কালো কাদার একটা ডেলা। সে ক্যাটলিয়ার কাছে অভিযোগের সুরে বলল, ক্যাপ্টেন, ওখানে কোনো গভীর সমুদ্রের কুয়ো নেই। কুয়োটার মুখ তো আমার বুকের চেয়েও বড় নয়। অবশ্য এটা অনেক গভীর আর অন্ধকার। এর ভেতর কি লুকিয়ে আছে তা বলা মুশকিল। সে হাত নেড়ে আকারটা দেখাল। বাড়িয়ে বলা জলদস্যু আর অভিযাত্রীদের একটা সাধারণ স্বভাব। ক্যাটলিয়া চাপাবাজি শব্দটি ব্যবহার না করে স্রেফ মাথা নাড়ল। কুয়োর মুখের ব্যাস এত ছোট? ক্লাইন নিনার হাতে থাকা জিনিসগুলোর দিকে অবাক হয়ে তাকাল এবং ভদ্রতাবশত নিনার ভিজে জল ঝরতে থাকা শরীর থেকে নিজের চোখ সরিয়ে নিল। ক্যাটলিয়ার দৃষ্টিও একই সাথে সেদিকে গেল এবং সে বলল, আমাকে বিস্তারিত খুলে বলো।